হ্যালো, গুড ইভিনিং। আমি এসে গেছি আজকে। শম্পা মণ্ডল বলছেন। হ্যালো, এসে গেছি দি ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও এসে গেছি একদম ডট 9:30। কেউ বলতে পারবে না দেরি করেছি আজকে, আমি একটুও দেরি করিনি। আচ্ছা, এবারে সকলে জয়েনের অপেক্ষা করছি। একটুখানি জয়েন করলেই আমি শুরু করব। আচ্ছা, সবার আগে আমি জানাই, যেহেতু বৈশাখ, শুভ পয়লা বৈশাখ চলে গেছে কিছুদিন আগেই, আমি বৈশাখ মাসে ফার্স্ট এলাম, সেই কারণে আমি সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা, বড়দের প্রণাম। আচ্ছা, জানি আজকে আমি শুরু করব বলেই বললাম, কারণ এটাই আমার এই বছরের মানে মানে বেঙ্গলি নিউ ইয়ার্সের পরে এই ফার্স্ট লাইভ আজকে আমার, সেই কারণে। যাই হোক, আমি জয়েনিং দেখতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আমার সমস্যা, আমি ঠিক বুঝতে পারি না কি কতজন আসছেন বা কি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আপনারা শুধু একবার জানিয়ে দেবেন যে দেখতে শুনতে পাচ্ছেন কিনা, প্রপারলি ক্লিয়ার সব কিছু আছে কিনা, মানে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, একটুখানি জানিয়ে দেবেন। অনিন্দিতা মুখার্জি বলছেন হাই, হ্যালো। শম্পা মণ্ডল তো আছেনই, আরও কজন আছেন আমি বুঝতে ঠিক পারছি না। এখান থেকে আমার মাঝে মাঝে প্রবলেম হয়, আমি বুঝতে পারি না এখানে। মনমুন বাসু বলছেন হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কনফার্মেশনটা পেয়ে গেলাম যে ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু 5টা মিনিট ওয়েট করছি, ঠিক আছে? 5টা মিনিট বাদে আমি স্টার্ট করব। এর মধ্যে যারা এসে যাচ্ছেন ভালো, আদারওয়াইজ তাদের জন্য আমি আর দেরি করব না। যারা এসে গেছেন তাদেরকেই ধন্যবাদ জানিয়ে আমি শুরু করব আমার আজকের লাইভটা। কারণ যারা আসেননি হয়তো তারা এখনো সময় পাচ্ছেন না বা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, আপনারা একটু মানে যখন সময় সুযোগ পাবেন তখন দেখে নেবেন, ঠিক আছে? শম্পা মণ্ডল বলছেন খুব ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার আছে, এটাই ঠিক আছে। কারণ শোনা না গেলে সন্দীপ চক্রবর্তী আছি ম্যাডাম। থ্যাংক ইউ সন্দীপ, তুমি থাকো। কারণ আজকে যে ঘটনাগুলো বলবো তা সেটা তুমি হয়তো একটু একটু শুনেছো কিনা আমি জানি না, কিন্তু তুমি একটু বুঝতে পারবে, আমি যার ঘটনা বলবো তুমি বুঝতে পারবে, ঠিক আছে? সেই কারণে তুমি থাকো আজকে, তোমাকে আমি বলতে ভুলে গেছিলাম, তুমি থাকো আজকে। আচ্ছা, ইন্দ্রাণী পম্পা আছেন, আর একটু জোরে বলুন। আচ্ছা, আসতে হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি জোরেই বলছি। সব ঠিক আছে সন্দীপ বলছে, থ্যাংক ইউ সন্দীপ। আচ্ছা, আমি মোটামুটি জোরেই বলছি, হ্যাঁ। সেই কারণে, আর আমার ফ্যানও চলছে না, আমি ফ্যান চালাই না ওই কারণে, যখন লাইভ করি আমি এসি চালাই, কারণ নাহলে আপনাদের কথাটা কেটে যায় ফ্যানের হাওয়াতে। আমি যার জন্য ফ্যানও বন্ধ রেখে দিয়েছি, এসি চালিয়েছি, যার জন্য আপনাদের আশা করি এবার ঠিক আছে। আমি অনেকটাই জোরে বলছি, দেখুন এবার শোনা যাচ্ছে কিনা। আশা করি এবার শুনতে পাবেন। হ্যাঁ, আমি একটু জোরেই বলছি, আর এসিটাও যদি বন্ধ করে দিই তাহলেও যদি শুনতে পান। আচ্ছা, আমি এসিটাও বন্ধ করে দিচ্ছি আপাতত। হ্যাঁ, ঠিক আছে, আমি এসিটাকেও বন্ধ করে দিলাম। দেখুন এবার ক্লিয়ার আছে তো, দেখুন। আচ্ছা, এবার আমি প্রথমেই অফ পমি। আচ্ছা, আমি এবার যেটা স্টার্ট করব, প্রথমে প্রত্যেক দিন যেটা বলি আপনাদের, যে আমি চেষ্টা করি কোনো ঠাকুরের, সন্দীপ বলছে একদম পারফেক্ট, ঠিক আছে, আমি ওই জন্য এসিটাও বন্ধ করে দিলাম যাতে সাউন্ডটা আরো ক্লিয়ার আসে। আচ্ছা, আমি প্রথমেই প্রত্যেক দিনই আমি বলি, যদি আমার কাছে কোনো ঠাকুরের ঘটনা থাকে বা আমি কোনো ঠাকুরের ঘটনা কার থেকে জানতে পারি বা আমি নিজে গিয়ে থাকি, তাহলে সেই ঘটনা দিয়ে আমি একটু শুরু করার চেষ্টা করি, ঠিক আছে? তারপর আমি আস্তে আস্তে তো আসবই আমাদের ভৌতিক ঘটনাতে। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, আমাকে একজন বলেছেন, আমি যদিও এখন নিজে যাইনি। সুলগ্না দেখছো তুমি, থ্যাংক ইউ সুলগ্না, তুমি দেখছো। আচ্ছা, তুমি সঙ্গে থাকো, খুব ভালো লাগে। আচ্ছা, যেটা বলছিলাম, যে আমাকে যে ঘটনাটা আজকে জানিয়েছে কয়েকদিন আগেই, সেই ঘটনাটা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছে। এরকম একটা মানে মাহাত্ম্য, একদম মায়ের মাহাত্ম্য শুনে, এবং আমার ইচ্ছা আছে যদি আমি সময় সুযোগ পাই খুব তাড়াতাড়ি একবার সেখানে যাব এবং দেখেও আসবো। কারণ আমি সচরাচর এই সমস্ত ঘটনা জানলে
আমি সেখানে যাই এবং নিজে প্রত্যক্ষ করে আসি বা আপনাদের জানাইও, ছবিও দেখাই। আপনারা জানেন নিশ্চয়ই, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তারা তো অবশ্যই জানেন আমি ছবিগুলো দিই সেখানে। আচ্ছা, এই যে আজকে আমি যে কালীর মাহাত্ম্যটা বলবো, এই কালী, আচ্ছা ভীষণ গরম লাগছে, হ্যাঁ আমি না এসি চালিয়ে থাকতে পারছি না, আপনাদের সাউন্ডটা অসুবিধা হবে না আশা করি, কারণ দরজা জানলা বন্ধ তো খুব গরম করছে। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে কালীর মাহাত্ম্যটা যিনি আমাকে বলেছেন, তিনি এটা হচ্ছে খুব কাছাকাছি। আপনারা যারা আছেন এইখানে, আমার মনে হয় কালীবাড়িটা সবাই মোটামুটি জানবেন। সেটা হলো বারাসাত অঞ্চলে মানে স্বরূপনগর আছে একটা জায়গা, স্বরূপনগরের খুব কাছে, মানে এটা স্বরূপনগরেই বলা যেতে পারে, যদিও আমি বললাম যে আমি নিজে যাইনি, খুব শীঘ্রই একবার যাবো, ইচ্ছা আছে আমার। আচ্ছা, এটা স্বরূপনগরের কাছেই, মানে যদি ট্রেনে কেউ যায়, সেটা কি বলেছে আমাকে যে মসলন্দপুরে নামতে হয়, ওই বনগাঁ যে লোকাল লাইনটা আছে সেখানে। আর যদি কেউ বাসে টাসে যায় তাহলে স্বরূপনগর, মানে ওইটা কি একটা জায়গা বললো যে ডাকবাংলো মোড়, ওখানটা নেবে নাকি অটো যায়, এরকম একটা জায়গা। যাই হোক, সেখানে যদি যে কেউ কাউকে বলা যায় যে বিথারি কালীবাড়ি যাব, বিথারি কালীবাড়ি, তাহলে সেখানে নিয়ে যায়। এই বিথারি কালীবাড়ির থেকেও এই কালীমা আরও প্রসিদ্ধ হচ্ছেন যে নামে, সেটা হলো খয়রা কালী নামে। এই খয়রা কালী কেন নাম বা কি ব্যাপার আমি সেটা পরে বলবো। আগে আমি বলি এই ঠাকুরের কিছু মাহাত্ম্য, যেটা আমাকে বলেছে তার কথা বলছি। যে ভীষণ নাকি মা জাগ্রতা, মা সব জায়গায় জাগ্রতা। আমাকে এই কথা শুনে কয়েকজন বলেছেন যে তাহলে কি দক্ষিণেশ্বরের মা জাগ্রতা নন, তাহলে কি কালীঘাটের মা জাগ্রতা নন, তাহলে কি অন্যান্য যে সমস্ত মাদের আমরা জানি সেটা নয়। আমি 100 বার সব জায়গার মা জাগ্রতা। মা ঠাকুর যেখানেই আছেন সেখানেই হচ্ছে সব তিনি জাগ্রতা। কিন্তু যেগুলো আমরা জানি না, কিন্তু এমন কিছু জায়গা আছে যে জায়গার মায়ের নাকি আজও মানে অস্তিত্ব আমরা বুঝতে পারি বা আশেপাশের লোক বুঝতে পারে বা জানে। সেই জন্য সেই জায়গার ঘটনাগুলো আমার কাছে খুব মনোগ্রাহী হয় এবং আমি আপনাদের জানাবার চেষ্টা করি। তারই সেরকমই একটা জায়গা হচ্ছে খয়রা কালীবাড়ির কথা আমি বলছি। এখানে প্রথমেই বলি, এখানে মা কতটা জাগ্রতা সেটা প্রমাণ পাওয়া যায়। যিনি ওখানকার মানে পুরোহিত মানে থাকেন, পুরোহিত বলবো না ঠিক, ওখানকার মানে ওই যিনি যে বংশ, যারা আর কি ওখানকার ওই মাকে প্রতিষ্ঠা করেছিলেন, কথিত আছে সেই বংশেরই একজন এখন যিনি আছেন, জীবিতই আছেন, সেই ভদ্রলোক নাকি এখনো পর্যন্ত মাঝে মাঝেই বলছেন রাত্রিবেলায় উনি, মানে সেই ঘরের পাশে ওনার ঘর, উনি এখন মানে আগে তো নাকি সেইখানে, এখন তো পাকা বাড়ি হয়েছে, আগে সেখানে পাকা বাড়ি ছিল না, ওনার যে বাড়ি ছিল একদম মন্দিরের পাশে। এখন মন্দিরও নাকি ভীষণ বড় সুন্দর হয়েছে, মায়ের কৃপাতেই হয়েছে বা সমস্ত ভক্তের সহায়তাতেই হয়েছে, আর মায়ের নিজের কৃপায় ইচ্ছায় করে নিয়েছেন। তা সেই বাড়ির পাশে যে ওনার একটা বাড়ি ছিল, মানে ঘর উনি থাকতেন, আজ উনি জীবিত। উনি বলেন নাকি একদিন উনি রাত্রে ঘুমোচ্ছেন, হঠাৎ বলছেন আমি শব্দ পাচ্ছি, ওই যে ওই মানে পুজো করে, যে পিঁড়িটার মধ্যে বসে ঠাকুরমশাই ঠাকুর পুজো করেন, একটা করতেন, একটা কাঠের মোটা পিঁড়ি আছে, যে পিঁড়ি ছিল, ওই পিঁড়িতে বসে নাকি পুজো করা হয়। সেই পিঁড়িটা রাত্রিবেলা ধপ করে পড়ছে। উনি বলছেন আমি পাশে শুয়ে আওয়াজ পাচ্ছি, অত রাত্রি প্রায় 2-2-2:30 হবে। বলছে আমি ভাবছি যে ওরকমভাবে ঠাকুরের মন্দির পুরো বন্ধ, তালা দেওয়া থাকে যখন পুজো হয় না, রাত্রিবেলা যখন বন্ধ হয়, বন্ধ করে চলে আসে শয়ন দিয়ে, তখন তালা টালা বন্ধ করে আসেন, কেউ রুখতে পারে না। উনি বলছেন কি করে ওইখানটাতে ওই রকমভাবে একটা পিঁড়ির আওয়াজ হলো ধূপ করে। তো উনি বলছেন চুপচাপ শুয়ে আছে একদিন। আমি বলছি না ঠিক আছে, চুপ করে শুয়ে যায়, কিছু হয়েছে, কোনোভাবে পড়ে গেছে, ভালো কথা। খানিকক্ষণ বাদেই উনি বলছেন আমি আওয়াজ পাচ্ছি, ঘন্টা বাজাবার আওয়াজ পাচ্ছি। বলছে আমার তো খুব অবাক লাগছে, বলছে আমার গাটা না কাঁটা দিচ্ছে, আর আমি ভাবছি দরজা বন্ধ, কেউ নেই, এত রাত, ওখান থেকে ঘন্টা কি করে আওয়াজ হচ্ছে। তার খানিকক্ষণ বাদে বলছে বড় বড় কাঁসর টাইপের থাকে না, যে মানে থাকে ঝোলানো, সেগুলোতে আরতির সময় মারা হয়, বলছে ওই কাঁসর বাজানোর আওয়াজ খুব জোরে জোরে।
বলছে তো আশ্চর্য ব্যাপার। বলছেন উনি বলছেন যে আমার না মানে হাত পাগুলো কিরম থরথর করে কাঁপছে, আর আমি ভাবছি যে এরকম কি করে হচ্ছে, কেন এরকম হচ্ছে। তাহলে কি মা এখন মানে নিজেই এখন নিজের পুজো ব্যবস্থা নিজে করে নিচ্ছেন, নিজের আরতে নিজে করে নিচ্ছেন। বলছে আমি তো মানে কোনো মানে চুপচাপ শুয়ে আছি, আমি যে বেরোবো বেরিয়ে দেখবো সেটুকু আমি পারছি না। বেশ অনেকক্ষণ যেমনভাবে আরতি হয় বলছে তেমনভাবে, যেহেতু তখনকার দিন কি উনি বলছেন বেশ কিছু বছর আগেকার ঘটনা বলছেন, তখন কিন্তু ওখানে অত জনবসতিটা ছিল না। বলছে আমি যে কাউকে ডাকবো বলতে পারছি না, অত রাত বলে আমি বেরোতে পারছি না। আস্তে আস্তে প্রায় 15 মিনিট 10-15 মিনিট বাদে আস্তে 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 ওই কাঁসর ঘন্টার আওয়াজটা থেমে গেল। বলছেন আমি যখন পরের দিন সকালবেলা দরজা খুলে ঢুকলাম, দেখলাম ঠিক আরতি করে যাওয়ার পরে যেরকম সব ছড়ানো মানে পাশে নামানো থাকে, মানে যেসব জায়গাগুলোতে থাকে যে জিনিসগুলো, ওই কাঁসর ঘন্টা, তারপরে পিঁড়ি, এগুলো ঠিক তেমন করে পাতা। উনি বলছেন আগের দিন রাত্রে কিন্তু সন্ধ্যা দিয়ে বৈকালি দিয়ে আমরা সব গুছিয়ে রেখে গেছিলাম, কি করে ওটা এলো। এটা কিন্তু আজও আশ্চর্য। উনি বলছেন আজও আমার ভীষণভাবে মানে শিহরণ লাগে যে এটা কি করে হয়। ওনার ঠাকুমাও বলছে আমি রাত্রিবেলা অনেক দিন দেখেছি মন্দির থেকে একটা ছোট্ট মেয়ে বেরিয়ে ওই বেলগাছতলা, একটা মানে উঠোন দিয়ে গিয়ে একটা বেলগাছতলা নাকি আছে, সেইখানে চলে গিয়ে নারকোল গাছের ওখানে গিয়ে আস্তে আস্তে বিলীন হয়ে যায় বলে আমি প্রায় দেখেছি। উনি নাকি এগুলো বলতেন। এই যে ভদ্রলোক যার কথা বললাম, ইনি এখন আছেন মানে ওই বংশেরই মানে যা দায়িত্বে পূজারী, ওনার ঠাকুমা বলছে আমাদের কিন্তু বলতেন, আমরা তো তোমার বয়স হয়েছে তুমি কি বলতে কি দেখো, হ্যাঁ ঘুমের ঘরে ভুলভাল দেখো, এইসব আমরা বলে উড়িয়ে দিতাম। কিন্তু উনি কিন্তু প্রায় দিন বলেছেন আমি কিন্তু মাঝে মাঝেই রাতে জানিস তো আমি দেখেছি নুপুরের আওয়াজ পাই, আমি দেখেছি ওখান দিয়ে মা উঠোন দিয়ে চলে যান। আচ্ছা ইনি তো এটা দেখেছেন। তারপরে আরেকটা ঘটনা হলো, একবার ওখানে নাকি মানে কলেরা মহামারী হয় না, সেটা হয়েছিল। মানে কলেরাতে মানে গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল আর কি। তারপরে ওনাকে মানে যে পূজারী তখন পুজো করতেন তাকে মা সবাই এসে এখানে মানে মায়ের কাছে ধর্ণা দিত, মা কি হবে বলো, এরকমভাবে সবাই বলতো গ্রামবাসীরা আর কি। তখন মা নাকি স্বপ্নে দেখা দিয়েছিলেন ওই পূজারীকে, বলেছিলেন যে আমার এই প্রসাদ আর চরণামৃত সবাইকে খাইয়ে দাও, গ্রামবাসীদের খাইয়ে দাও, আর সেখানে ছিটিয়ে দাও, জল ছিটিয়ে দাও, তাহলে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওই পূজারী যিনি যখন পুজো করতেন তিনি মায়ের এই স্বপ্ন পেয়ে এইভাবেই ভোগ প্রসাদ, মায়ের প্রসাদ গ্রামবাসীদের মধ্যে বিতরণ করে জল সবাইকে চরণামৃত দিয়ে দেখলেন আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ওই গ্রামে কিন্তু ওই কলেরা বন্ধ হয়ে গেল, মহামারী তো হলোই না, আর কোনো মৃত্যু ওখানে তারপর থেকে আর হলো না। তারপর থেকে ওখানে কখনো আর এই ধরনের কোনো বড় মানে বিপর্যয় মহামারী এগুলো কখনো আর হয়নি। আরেকটা ঘটনা এর সঙ্গে জড়িত আছে যেটা নাকি আমার ভীষণ ভালো লেগেছে আমার, যে ওই যে অঞ্চলটা বললাম যেখানে এই খয়রা কালীবাড়ি, আচ্ছা তার আগে বলে নিই এই খয়রা কালীবাড়ির নামটা কেন হয়েছে, এটাও কিন্তু একটা বিশেষ কারণ আছে। যখন এই মন্দির ওখানে মানে প্রতিষ্ঠা হয়েছিল, সেই মন্দিরের পাশেই বেত্রাবতী নদী বলে একটা নদী আছে, মানে এখন সেটা হয়তো ছোট হয়ে গেছে বা সরু হয়ে মজে গেছে, কিন্তু ওইটা নদী ছিল সেই সময়, খুব তখন ওখানে মাছ টাছ ছিল। যারা এই প্রতিষ্ঠা যিনি করেছিলেন তিনি কি করতেন, প্রতিদিন ওই নদী থেকে খয়রা মাছ তুলে মাকে ভোগ দিতেন। ভোগ দেওয়ার পরে আস্তে আস্তে নাকি মায়ের ভোগ এই খয়রা মাছই হতো। তারপর থেকে এই মাকে এই মানে খয়রা কালীবাড়ি বলে পরিচিত। অ্যাকচুয়ালি জায়গাটা কিন্তু হচ্ছে বিথারি কালী বলে সবাই জানতো, কিন্তু এই খয়রা মাছে ভোগ দেওয়া হয় বলে হতো বলে মায়ের নাম হয়ে গেল খয়রা কালীবাড়ি। আচ্ছা এবার আরেকটা ঘটনা বলি যার জন্য আমাকে বিশেষভাবে এটা আকর্ষণ করেছিল এই কালীবাড়ির ব্যাপারটা, সেটার কারণ আমি এখন বলছি। সেটা হলো এই কালী মন্দিরের খুব কাছে, মানে হয়তো মিনিট 3-4 দূরে, আমরা সবাই জানি রানী রাসমণির জামাই ছিলেন মথুরমোহন বিশ্বাস। এই মথুরমোহন বিশ্বাসের বাড়ি হচ্ছে এই খয়রা কালীবাড়ি থেকে 1.5 থেকে 2 মিনিটের হাঁটা পথ।
নাকি এত কাছে, কেউ গেলে নাকি ওটা একটা দর্শনীয় জায়গা, একটা যেহেতু একটা এরম বড় একজন রামকৃষ্ণদেবের এত কাছে সান্নিধ্য উনি পেয়েছেন এবং তার বাড়ি বলে সেটাও একটা মহাপীঠস্থান বলে সকলে মানে। এই মথুর মোহন বিশ্বাসের বাড়ি একদম এই কালী বাড়ি জাস্ট পেরিয়ে নাকি একটুখানি মানে মিনিট 2-3 হাঁটলেই নাকি আছে। তিনি ওখানকার জমিদার ছিলেন মথুর মোহন বাবুর। তার বাড়িটারিও নাকি খুব বড় সুন্দর বাড়ি, ওখানে এখনো আছে, সুন্দর আলের উপর দিয়ে রাস্তা করে দেওয়া আছে। এই ঠাকুর রামকৃষ্ণদেব, যেটা আমি এইমাত্র বলছিলাম যে আমাকে খুব আকৃষ্ট করেছিল ব্যাপারটাতে এই কালীবাড়িতে, এবং আমার খুব যাওয়ার ইচ্ছে, কেন আমি বললাম সবাইকে শোনাচ্ছি আমি। ঠাকুর রামকৃষ্ণদেব একবার নাকি মথুর বাবুর বাড়িতে যাবেন। মথুর বাবু খুব করে বলেছেন যে তুমি ঠাকুর আমার বাড়ি একদিন এসো, আমার বাড়িতে তোমাকে একদিন তোমার পদধূলি দিতে হবে। কারণ যেহেতু রানী রাসমণির জামাই এবং মথুর মোহনের সঙ্গে আমরা সবাই জানি দক্ষিণেশ্বরে একটা ভীষণভাবে একাত্ম ছিলেন হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ বড়বংশদেব। তা যাই হোক, মথুর মোহনের এরকম বলাতে উনি একদিন ঠিক তোর বাড়ি যাব বলে একদিন ওনার ভাগনা যে হৃদে তাকে নিয়ে বলছেন চল একদিন মথুরের বাড়ি ঘুরে আসি। তা উনি বলছেন চলো মামা, ঠিক আছে, একদিন মথুরের বাড়ি তুমি যাবে। উনি ভালো করে বলে টলে দিয়েছেন কীভাবে যাবে। উনি ভাগনাকে নিয়ে মথুর বাবুর বাড়ি যাচ্ছেন এইখানে, মানে এই বিথারি গ্রামে, মানে এই যেটা বললাম স্বরূপনগরের কাছে। এবারে যেতে যেতে কি হয়েছে, এই ঠিক মায়ের মন্দিরের ওপর দিয়ে উনি যাচ্ছেন, গিয়ে মায়ের মন্দিরটা পেরিয়ে গিয়ে জাস্ট একটা মানে অনেক পরিশ্রান্ত, অনেক হেঁটে হেঁটে আসছেন, এসে একটা বেল গাছের তলায়, মানে মন্দিরটা ছাড়িয়ে একটুখানি গিয়ে একটা বেল গাছের তলায় উনি বসেছেন। বসে বলছেন হৃদে ভাল লাগছে না রে আর, এই এত সুন্দর বেলের ছায়াতে বসেছি, একটু এখন না বেলের শরবত খেতে খুব ইচ্ছা করছে। তা যেমন হয় ওই হৃদয় যে ওনার ভাগনা, সে তো সবসময় মামাকে পাগল পাগল বলতো, মামা তুমি যে কি বলো। আর সেই সময়টা কিন্তু একেবারেই বেলের সময় নয়, অসময়, মানে বেল তখন মানে হয় না। একটা সময় তো আছে বেলের, যে এই সিজনে বেলটা হয়, সেই সময় বেল হয় না। তবু উনি বেল গাছতলায় বসে ওনার হঠাৎ ইচ্ছা করেছে আমি বেল খাবো, মানে বেলের শরবত খাবো, যেরকম হতো ঠাকুরের মন, ঠাকুর তো একটু অন্যরকম ছিলেন। তখন উনি ভাগনা বলছে তুমি যে কি বলো মামা, যখন তখন তোমার যা ইচ্ছা হয়, হলেই কি হলো নাকি, এখন বেল গাছতলায় বসে রাখো, দেখো দেখছো যে একটা বেল আছে এই গাছে, যে তুমি বেল খাবে বলছো না রে, ইচ্ছা করছে আমার মনে। আর পাশেই হচ্ছে মা, যে খয়রা মায়ের কথা বললাম, এই খয়রা মায়ের বাড়ি। তখন মাকে দেখতেও, মানে মায়ের কাছাকাছি উনি দেখতেও পাচ্ছেন। বলছে মায়ের কাছে বসে আছি আর বেলের যদি শরবত পেতাম কি ভালো হতো বলে এরকম মথুর বকছে, যেরকম বকে, মামাকে বকছে, চুপ করো মামা, এসব আজে বাজে কথা বলবে না, চলো দাঁড়াও একটু শান্ত হয়ে নাও, জিরিয়ে নাও, চলো এবারে মথুরের বাড়িতে এসে গেছে, যাবো, ওখানে গিয়ে যা খাওয়ার খাবে। বলছে বলতে বলতে নাকি উনি বসে আছেন, কথা বলছেন, বলতে বলতে ওই বেল গাছ তলা থেকে একটা পাকা বড় বেল, যে গাছের কোনো বেল ছিল না, একটা বড় বেল ওই সামনে এসে পড়লো, মানে ওনারা বসে আছেন তার সামনে এসে পড়লো। তখন এই দেখে হৃদয় তো পুরো আশ্চর্য হয়ে গেল। ঠাকুর কিচ্ছু বললেন না, কিন্তু হৃদয় বলছে এটা কি। তারপর যখন মথুর এলেন, সবাই এলো, জানাজানি হলো, সবাই একই কথা তারা বলতে লাগলেন যে মানে ভক্তের বোঝা ভগবান বয়, ঠাকুর এত মায়ের ভক্ত, সব জায়গায় মা এক। মা দক্ষিণেশ্বরে মায়ের কাছে উনি যেভাবে সবসময় নিজের মায়ের মতো সব চাইতেন, কাঁদতেন, ওনার সঙ্গে মা সব জায়গায় থাকেন। এই খয়রা মাও যেই মুহূর্তে দেখলেন যে আমার সন্তান বেল খেতে চেয়েছে, বেল খেতে পারবে না, সামান্য বেলের শরবত, সঙ্গে সঙ্গে বেলটা এসে ওনার পায়ের কাছে পড়েছিল। আর তারপর নাকি সেই বেলের শরবত করে মথুরবাবুর বাড়িতে গিয়ে ওনাকে তৃপ্তি করে খাওয়ানো হয়েছিল। সেই থেকে এই মানে কালী বাড়িতে এখনো নাকি রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ, এরা সকলের মূর্তি নাকি, পাথরের মূর্তি নাকি মায়ের কাছে, মায়ের মন্দিরে আর কি স্থাপন করা আছে। মানে এত মায়ের এই মহিমা মাহাত্ম্য, মানে নাকি ওখানে এখনো যে কোনো
কিছুতে, কারোর শরীর খারাপ, মানে তার যার কিছু মনস্কামনা ওখানে পূর্ণ হয়। ওখানে বিভিন্ন সময় বিভিন্ন মানে পাঠাবলি তো হয়ই অনেক পুজোতে, মানে সমস্ত কালী পুজো, দীপান্বিতা কালী পুজো বা বিভিন্ন একটা তিথিতে কিন্তু ওখানে কালী মানে বলি হয়। 2টো হাঁড়িকাঠ ওখানে আছে নাকি শুনেছি আমি। তাছাড়াও যার যা মনস্কামনা পূর্ণ হয় সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে পাঁঠা বলি দেওয়া হয়। ওখানে আমি শুনেছি অঘ্রাণ মাসে একটা কিছুতে পুজো হয়। তারপরে এই চৈত্র সংক্রান্তি মানে চড়কের সময় নাকি বিশাল মেলা টেলা বসে ওখানে, মানে খুব মানে জাগ্রতা মায়ের। এই কাহিনীটা আমার কাছে যে বলেছিল আমার শুনে ভীষণ ভালো লেগেছে। সব থেকে বড় কথা, ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে এই মন্দিরের যে মাহাত্ম্য একটা মানে নিজস্ব একটা মানে কাহিনী জড়িয়ে আছে, এটা শুনে তো আমার ভীষণ ভালো লেগেছে। এই কারণে আমার মনে হয়েছে এই ঘটনাটা আপনাদের জানাবো। তাই আজকে আমি শুরুই করলাম একটা এই মানে একটা ঠাকুরের, জানি না আপনারা হয়তো অনেকেই জানবেন কারণ মা খুব প্রসিদ্ধ, ওখানে সকলেই জানেন, এইসব অঞ্চলে যারা থাকেন তা তো নিশ্চয়ই জানবেন। তা আমি যেহেতু জানতাম না, জানলাম, আপনাদের জানালাম। আমারও ইচ্ছা থাকলো আমি অবশ্যই যাব, আর যদি যাই সেখানকার ফটো যদি তুলতে দেয় বা কিছু, অবশ্যই সেখানকার জিনিস আপনাদেরকে আরও আমি শেয়ার করব। তখন আমি আবার আপনাদেরকে ছবি টবিগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, কেমন লাগলো বলুন প্রথম ঘটনাটা? খেলা চৌধুরী ওয়াচিং, আচ্ছা থ্যাংক ইউ দিদি, তুমি দেখছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, মধুমিতা চক্রবর্তী থ্যাংক ইউ, আপনি দেখছেন। আচ্ছা, বলছি আর কে কে দেখছেন আমি খেয়াল করতে পারলাম না বলার সময়। আচ্ছা, যারা যারা দেখছেন বা শুনছেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলো কিনা ঘটনাগুলো। আচ্ছা, এবার আমি যে আচ্ছা, এবার শম্পা মণ্ডল বলছে খুব সুন্দর ঘটনা। হ্যাঁ, আমার না যে ঘটনাগুলো ভালো লাগে আমার মনে দাগ কাটে, আমি না আপনাদের বলার চেষ্টা করি। আমি যেহেতু এবার অনেকদিন বাদে এলাম, প্রায় আমার বিভিন্ন কারণে আমি ছিলাম না, একটু বাইরে গেছিলাম, প্রায় বিভিন্ন কারণে আর কি আমি আসতে পারিনি। গত মাসেও আমি অনেকদিন আগে একদিন এসেছিলাম, আমি ক্যান্সেল করেছি আমার প্রোগ্রামটা, লাইভটা। তা যাই হোক, তা আজকে আমার কাছে অনেকগুলো ঘটনাও জমে আছে। আর যারা যারা ঘটনা দিয়েছেন প্রথমেই বলি একটু রাগ করবেন না, হ্যাঁ, আমি কিন্তু বলতে পারিনি কারণ দেরি হয়ে গেছে, যেহেতু আমি অনেকদিন আসিনি লাইভে। আচ্ছা, এবার আজকে আমি যে লাইভে যে ঘটনাগুলো এখন আমি বলবো সেগুলো কিন্তু একটা কারেন্ট ঘটনা বলবো। আমি রিসেন্ট বলছি আচ্ছা সব ব্যাপারটা। আর যাদের ঘটনাগুলো আগে দিয়ে রেখেছেন তাদের ঘটনা আমি নেক্সট লাইভে বলবো। হ্যাঁ, আমি প্রথমেই আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, কিছু মনে করবেন না। আচ্ছা, এই ঘটনাটা কেমন লাগলো তাহলে একটু বলছেন। শম্পাদি বলছেন সুন্দর লাগলো, শম্পা মণ্ডল বলছেন সুন্দর লাগলো। শম্পা মুখার্জি দিদি যিনি, তিনি এখনো আসেননি, আমি শম্পাদি বলে অভ্যস্ত তো তাই বলে ফেলেছি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আপনারা আস্তে আস্তে লিখুন কেমন লাগলো বা কিছু। আমি এবার আমার নেক্সট ঘটনায় যাই। যেটা বলছিলাম, আমি রিসেন্ট এই লাস্ট মান্থে একটা ট্যুরে গেছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা, সঞ্চিতা পাল বলছেন হাই দিদি। আচ্ছা, আমি ফার্স্ট টাইম আপনার লাইভে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম আমার লাইভ আজকে ফার্স্ট আসার জন্য। এর পরবর্তীকালে নিশ্চয়ই আবার আসবে। আচ্ছা, আজকে আমি যেগুলো বললাম একটা ঘটনা তো হয়ে গেছে, ঠাকুরের ঘটনাটা, এবার আমি বলছি নেক্সট ঘটনাগুলো। দেখো কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই জানিও, ঠিক আছে? আচ্ছা, সঞ্চিতা পাল, আচ্ছা প্রথমটা মিস করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে রেকর্ডিং শুনে নেবেন, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে আমি লাস্ট মান্থে যে বেড়াতে একটা ট্যুরে গেছিলাম, বাইরে গেছিলাম, সেখানে গিয়ে আমি আসলে আমার তো একটা ঘটনা আপনারা জানেনই। ভালো লাগলো বলছেন মিঠু সিংহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যেখানে যাই মানে ভৌতিক ঘটনা আমার সঙ্গে যায়, আমার যা মনে হয়। কারণ কি, আমি হয়তো কাউকে বলতেও চাই না যে আমি লাইভ করি বা কিছু, কোনো না কোনোভাবে আমার কাছে চলে আসে ভৌতিক ঘটনা। অথবা অনেক জায়গাতেই আমি গেছি, আপনারা জানেন, এইখানে এই গ্রুপে অনেকেই আছেন আপনারা হয়তো যারা শুনছেন বা শুনবেন পরে, আমার সঙ্গে কোথাও না কোথাও অনেকের দেখা হয়, তারা আমাকে বলেন যে আপনি তো বলেন এরকম ঘটনা, বলে তারা আমাকে ঘটনা জানান। এরকম অনেক ঘটনা আমার সঙ্গে ঘটেছে এই 2 বছর 3 বছরের মধ্যে। যাই হোক, তা এবারও কি হয়েছে, আমি লাস্ট যে একটা ট্যুরে গিয়েছিলাম, বাইরে গেছিলাম, সেখানে গিয়ে আমার সঙ্গে যারা গেছিল তার মধ্যে আমার অফিস কলিগ একজন ছিল, আমার যে রিসেপশনিস্ট যে মেয়েটি ছিল ওর হাজব্যান্ড গেছিল।
এবারে সে মানে কিন্তু সে কিন্তু জানে না, মানে আমার অফিস কলিগ সন্দীপ যেমন, এরা সবাই জানে যে আমি যেন লাইভ করি, ভূতের গল্প বলি, ঠিক ঘটনা বলি, ঠিক আছে, সে কিন্তু জানে না যে আমি এই ঘটনাগুলো এরকম লাইভ করি বা বলি। ব্যাপারটা কি হচ্ছে আমি একটু বলি। সন্দীপ, তুমি নিশ্চয়ই আছো, শুনছো, তুমি তো জানো নিশ্চয়ই যে সেই দিনের সিচুয়েশনটা কি ছিল। যেদিন আমরা ফিরছিলাম গেজিং থেকে রাত্রিবেলা ওই পাহাড়ি রাস্তায়, আমরা যে গাড়িতে ছিলাম, আমাদের গাড়িটা অনেক মানে খুব ফার্স্ট আমার গাড়ির ড্রাইভার ছিল, এবং ওরকম উঁচু ওরকম পাহাড়ি রাস্তা, বৃষ্টি পড়ছে, রাত হয়ে গেছে। তখন মানে এমনভাবে এত বাজে ওই রাস্তাটা, যখন গেজিং থেকে ফিরছিলাম, সেখানে যখন আমি ফিরে আবার মেইন আমাদের হোটেলে আসবো, আর অত উঁচু পাহাড়ে আপারে যেহেতু ছিলাম আমরা, মানে সমস্ত ঘুরে যখন আমি স্কাইওয়াকটার সমস্ত ঘুরে যখন আমরা ওই গেজিং থেকে ফিরছি, ওখানে একটা গেজিংয়ের ওখানে অনেকেই জানে যারা ওখানে গেছে, একটা ভূত বাংলো আছে। ভূত বাংলো ঠিক বলবো না, ওখানে একটা মানে পুরনো একটা ওখানকার রাজবাড়ি আছে, সেটা ভাঙা। সেখানে গেলে নাকি, যদিও আমি সেখানে যাইনি, আমি ঘটনাটাকে একটু বলে নিই। সেখানে নাকি প্রচুর এখনো মানে মানুষ একটা অশরীরী অস্তিত্ব আজও নাকি সেখানে অনুভব করে, সে দিনেই হোক রাতেই হোক। একা লোক খুব একটা সেখানে যায় না। কিন্তু কথাটা হচ্ছে আমি কিন্তু সেখানে যাইনি। এবার যখন আমরা ওইখান থেকে ওই বার্ড পার্ক থেকে যখন মানে ফেরার পথে যখন সেখান দিয়ে আমরা ফিরছি, তখন ভীষণ মানে অন্ধকার, তো মানে ঘুটঘুটে অন্ধকার। পাহাড়ি রাস্তা তো এরকমই হয়, একদিকে বাঁশ গাছের মানে পাহাড়ের পাশে পাশে বাঁশের ঝাড়, আর একদিকে পুরো খাদ, মানে তো বিভৎস খাদ যেরকম হয়, তার মধ্যে বৃষ্টি পড়ছে। তখন প্রায় 8টা বাজে, 8টা মানে প্রায় সত্যি তখন 8টা বা 8:15 রাত্রি বাজে, আর 7:45 এরকম একটু হবে, যাই হোক। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এবারে কি হয়েছে, সেখান দিয়ে যখন আমি ফিরছি তখন না প্রচণ্ড ভয় লাগছে, আর ওই জায়গাটা দিয়ে আমরা কভার করবো, ফিরবো। তখন আমার সামনে আমার যে বললাম রিসেপশনিস্ট অফিস কলিগ, তার হাজবেন্ড ও সামনে বসেছে, আর মিডলে আমরা বসেছি, আর পিছনে আবার আরও আমাদেরই অফিসে, যেহেতু আমার অফিস স্টোর ছিল, আরও অফিসের অনেকের ছেলেগুলো বসেছে, ছেলেরা বসেছে 4জন 3জন। আচ্ছা, আমরা 8জন ছিলাম এই গাড়িটাতে, এরকম আমাদের 4খানা গাড়ি ছিল, 3টে গাড়ি ছিল। এইবারে কি হলো, আমার পাশে যারা বসে আছে ওরা বলছে বাবা প্রচণ্ড ভয় লাগছে, এরকম একটা মানে সিচুয়েশন, এখন যদি কোনোভাবে, আর অনেক ভূতের সিচুয়েশন আমরা জানি ওই সব জায়গায় ভীষণ হয়, যার ফলে না সকলেই আমরা না ভীষণ ওই সিচুয়েশনটা সবাই ভয় পাচ্ছে। আমি যদিও ভয়টাই পাই না, কিন্তু ওরা ওরকম করাতে না আমার ভীষণ ভয় লাগছে, মানে ভয় লাগছে, মানে একটা কিরম লাগছে যেন, সত্যি কথা ঘুটঘুটে অন্ধকার, মানে কিরম অন্ধকার ভাবা যাবে না। জাস্ট এই এপ্রিলের ফার্স্ট মিডলের দিকে কথা বলছি, আমি গেছি তখন এখানে প্রচণ্ড গরম, ওখানে খুব ঠান্ডা। এইবারে কি হয়েছে, এই ঘটনাটা ভয় ভয় করাতে ও তখন এই যে আমার যে রিসেপশনিস্ট যে মেয়েটি আমার অফিস কলিগ, ওর হাজবেন্ড, ও আমাকে বলছে ম্যাডাম এরা এরম ভয় পাচ্ছে। তখন আমি বলছি চুপ চুপ করা তো কিচ্ছু নেই, এখানে কি আছে, এখানে কি ভূত আসবে নাকি। ওরা তখন জানলার কাছে তো এমনি তোলা, কারণ প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে মানে তার আগের দিনই রাত্রি মানে সন্ধেবেলা কি হয়েছে, এত বৃষ্টিতে পুরো বড় বড় নকুলদানার মতো শিল পড়েছে, মানে পুরো বরফ পড়ছে এরকম, মানে নকুলদানার মতো এত শিল পড়ছে, এবং তখন ঠান্ডা। ওরা কাঁচ তুলে দিচ্ছে, বলছে না যদি কেউ হাত বাড়ে এসব হচ্ছে আর কি। তখন ও আমার একটা ঘটনা বলছে, ওকে 3খানা ঘটনা বললো যে ম্যাডাম আমার জীবনের ঘটনা আপনি শুনুন, আপনি বলছেন কিছু নেই বা ভয় পেও না, কি আছে কি নেই আমি জানি না, আপনি একটু শুনুন বলে ও বলা শুরু করলো। এবার ঘটনাটা ও বলতে বলতে যা হয়, সকলেই তো মানে প্রচণ্ড ভয় পেয়ে গেল। কয়েকজন ভীতু, যেমন থাকে সব জায়গায় ভীতু এবং সাহসী, ভীতুরা আমার হাত ধরে রইল, কেউ বলছে চুপ আর বলতে হবে না, আর কেউ সাহসীরা বলছে না না বলো বলো ভাল লাগছে, এই সময় তো এরকম ঘটনা শোনার সময়। এবার সেই ঘটনা আমি একটা ফার্স্ট বলছি, ফার্স্ট ওর বলা ঘটনার আমি আজকে 2টো ঘটনা বলবো, পরে বাকিগুলো বলবো। প্রথম ঘটনাটা যেটা ও আমাকে বললো, ওর তখন বয়স এখনো কত বয়স হবে, খুব একটা বেশি বয়স না তো, 35-37 ওর বয়স হবে এখন, খুব বেশি হলে, ছোট একটা বাচ্চা আছে ওর যখন বয়স হয়তো এই 22-23 বছর বয়স, তো সবাই কলেজে পড়ে বা পড়ছে বা পাশ করছে এরকম একটা সময়। ও বলছে ওরা থাকে বালিতে থাকে, মানে বালিতে ওরা থাকে আর কি। বলছে আমি যখন এরকম কলেজে পড়ি, আমার এক বন্ধুর থাকে হচ্ছে
মানে কোথায় বললো, বর্ধমানে কোনো জায়গার নাম বললো, সেই একটা খুব গণ্ড গ্রাম একটা জায়গার নাম বললো। সেই গ্রামে কালী পুজো হয়, তাদের বাড়িতে কালী পুজো। এবার ওকে বলেছে চল আমাদের বাড়িতে যাবি, এরকম পুজো আছে, চল তোকে নিয়ে যাব। তা ওর বাড়িতে, তখন তো বিয়ে টিয়ে তো হয়, তখন অল্প বয়স, ছোট 22 বছর বয়স। ঠিক আছে চল বলে বাবা মাকে বলে বন্ধুর বাড়িতে গেছে। কালী পুজোর দিনই বেরিয়েছে বাড়িখান থেকে গিয়ে, কালী পুজো হলে হওয়ার মানে থাকবে, তারপরের দিন বা তারপরের দিন চলে আসবে, তো 3 দিনের জন্য গেছে আর কি ওখানে। তা আমাকে বলছে যে যখন আমি গেছি কালী পুজোর দিনকে, যেদিন কালী পুজো হবে বাড়িতে, তখন পৌঁছতে পৌঁছতে মোটামুটি ও বললো সন্ধে হয়ে গেছে। মানে কলকাতা থেকে গিয়ে যখন ওই বাড়িতে পৌঁছেছে ওর বন্ধুর সঙ্গে, তখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, মানে 7টা এরকম বাজে, 6:30 বা 7টা বাজে এরকম। আর তখন শীতের দিক তো, ঠান্ডার দিক হয়ে যায় যখন কালী পুজো হয়, তাড়াতাড়ি অন্ধকারটা হয়ে যায়। বলছি যে এখানে যার বাড়িতে পুজো হয় আর কি, তা সেখানে সুন্দর মানে যে সামনে, বাড়ির সামনে ফাঁকা একটা উঠোন টাইপের, সেখানে প্যান্ডেল করে পুজো হচ্ছে, ঠাকুরও এসছে, পুজো হচ্ছে না ঠাকুর এসছে, পুজোর জোগাড় হয়েছে, সব জোগাড় করছে, পুজো রাত্রে স্টার্ট হবে। ও বলছে আমি যখন গেছি তখন তো সব হইচই হচ্ছে, প্রথমে চিনি না, ওখানে তো গ্রাম, অচেনা জায়গা, প্রথম গেছি, কিছু চিনি না আমি। তোর বাড়িতে গিয়ে বসে দিই, টল খেয়েছে, যাই খাওয়া দাওয়া খেয়েছে। বলছে হঠাৎ এই প্রায় 8টা, 8:30, 9টা বাজে, তখন দেখছি হঠাৎ হইচই, ও ভেতরে ছিল, একটা হইচই হচ্ছে। ও এসছে মানে ওই যেখানে হইচই সেখানটা এসছে, মানে বাইরে যেখানে ঠাকুর পুজো হবে তার সামনেটা এসে ও বলছে জানেন ম্যাডাম, আমি দেখছি একটা ভদ্র মহিলা, একটা খুব বেশি বয়স বলা, মানে খুব বেশি বয়স না, একটা মাঝামাঝি, মানে তো 35-40 বছরের মধ্যে একটা ভদ্র মহিলা, তিনি লাল শাড়ি টাড়ি পরা, এসে ওদের এই যেখানে ঠাকুর পুজোটা হবে, মানে মণ্ডপ করা আছে তার সামনেটা না বসে আছে উঠোনে। তাকে ঘিরে অনেক লোক ভিড় করেছে। তা ও বলছে আমার তখন কম বয়সের, আমি বলছি কি বন্ধু বলছে কি হয়েছে এটা, তো ও বলছে উনি থাকেন আমাদের পাড়াতেই থাকেন, আর উনি একটু এরকমই, যাদের বাড়ি যখন এরকম পুজো টুজো হয় নিজেই আসেন, মানে সব জায়গাতে উনি যান, মানে কেউ নেমন্ত্রণ করলেও যান, না করলেও যান, মেশেন, এরকম টাইপের আর কি, একটু সরল সাদাসিধা টাইপের মানুষ আর কি। তো ঠিক আছে, এদের বাড়িতেও এসছে, ওনার পরিচিত, চেনাশোনা, এসছে ওদের বাড়িতেও বসে আছে। তখন ও বলছে আমি যখন শুনলাম যে নাকি বলেছে যে আমার একটু খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। তখন যা হয়, পাড়ার পরিচিত একজন মহিলা এসছেন, তা যে বাড়িতে এসছে তারাও তো একটা গৃহস্থ মানুষ, তারাও বলেছে ঠিক আছে বসো দিচ্ছি, কিন্তু এখন তো প্রসাদ হয়নি, এখন ঠাকুরের তো পুজোই হয়নি, তা প্রসাদ আর কোথা থেকে হবে, এখন তো পুজো, কাল কিন্তু আসবে প্রসাদ খাবে, এইসব কথাবার্তা ওকে মানে বলেছে আর কি। ও চুপচাপ তাহলে বসে আছে। তারপরে কি হয়েছে, বলছে খানিক বাদে ওরা বাড়ি থেকে, ও আমাকে বলছে যে ম্যাডাম আমি দেখলাম যে বেশ একটা প্লেটে করে কিছু খাবার দাবার, যা ঘরে ছিল খাবার দাবার ওনাকে দেওয়া হয়েছে। উনি আর সেগুলো ফটাফট খেয়ে নিল, খেয়ে নিয়ে বলছে আমাকে আরো খেতে দেয়, আমার খিদে পেয়েছে, আমাকে আরো দে। তখন সবাই বলছে যে এরকম করছে কেন, একটা তো ভদ্র মহিলা, পাড়ায় ওরা চেনে তাকে, পরিচিতা, তা সে তো একটা ভালো, সে এরকম ভাবে আরো খাবো আরো দিয়ে এরকম কেন করছে, এরকম তো করে না। যাই হোক, তো ওরা আবার দিয়েছে, বলছে ওকে লুচি দে, তো লুচি তরকারি খাবো, বলে ওনাকে এরকম বলছে, বলে লুচি তরকারি খাবো, লুচি দে। তখন ওরা না বলছে এখন পুজো হবে, লুচি, বলছে এখনই দে, বলে কালকে সকালে এসো, পরে তো ভোগ হবে, লুচি হবে, ভোগ দেবো তখন তারপরে খেও, না আমি এখন লুচি তরকারি খাবো, লুচি তরকারি দে, নাহলে কিন্তু আমি যাবো না। তখন ওরা বলছে ঠিক আছে, তখন বাড়ির লোককে বলেছে ঠিক আছে দাও দাও, ভদ্রলোক মানে ওই যে যার ওর বন্ধুর বাবা বলেছে হ্যাঁ করে দাও বাড়ির লোককে। তখন তাকে অনেকগুলো লুচি তরকারি দিয়েছে, খেয়ে বলছে আরো দে, এটুকুতে আমার পেট ভরছে না, আরো দে। ও বলছে ম্যাডাম বিশ্বাস করবেন না, বোধ হয় মানে একবারে 7টা 8টা করে লুচি দিচ্ছে, তরকারি দিচ্ছে, ও না খেয়ে যাচ্ছে। তার আগেও কিছু দিয়েছে, খাবার দাবার দিয়েছে, যা যা ঘরে চকর ছিল বোধ হয়, বা ফল টল কিছু দিয়েছে, বলছে খেয়েছে। তখন বলছে আমি ভাবছি যে একটা মহিলা সে কি করে মানে এত খেতে পারে, বলছে আমার না খুব অবাক লাগছে যে
কি করে খাচ্ছে না? ও বলছে আমি, ও আমাকে বলছে আমি জানেন তো, আমি আমার বন্ধুকে বলছি উনি কি এরকমই নাকি এত খায়? বলছে না খায়, এটা ঠিক খেতে চাইছে, ঠিক আছে খায়, কিন্তু আমি তো কোনোদিন জানি না যে উনি এরকম ভাবে এত খাবার দাবার খান, এটা তো জানতাম না। যাই হোক, তখন ওকে না খাবার আরো দিয়েছে। এই খেতে খেতে যখন খাচ্ছি, এটা হতে হতে তখন প্রায় 10টা বেজে গেছে। এদিকে সবাই বলছে তুমি সরে বসে খাও, কারণ এখানে পুজো হবে। যাই হোক, মা কালীর পুজো তো সবসময় রাত্রে শুরু হয়, আর তখন খাওয়া ওই এঁঠো জায়গা, ওখানে আবার পরিষ্কার করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তুমি সরে বসে নিচে খাও। বলছে না, আমি এখানে বসেই খাবো। তখন না সবার কিরম লাগছে যে একটা, ওনাকে তো এরকম কখনো দেখিনি, উনি এরকম কেন করছেন। কেউ কিছু বলেনি আর কি, ঠিক আছে। তাও খাচ্ছে, খেয়ে সরে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, চলে যাবে, পেটটা পড়ে যাবে, চলে যাবে। যে কিছুদিন আর যাচ্ছে আর না, উনি খেয়ে যাচ্ছে। তারপরে এমন সময় 10টা 10:15 বাজে, ঠাকুর মশাই এসছেন, পুজো করবেন। যিনি পুজো করার কথা তিনি এসছেন। তিনি এসে যখন উঠেছেন তখন উনি বলছেন কি হয়েছে, তখন এরা বলছে যে ঠাকুরমশাই ডেকে দিয়ে দেখুন, ইনি তখন থেকে এরকম, ঠাকুরমশাই তাকে চেনে, তখন থেকে এরকম দেখুন খেয়ে যাচ্ছে, কিছুতে যাচ্ছে না। আর আমরা যত বলছি একটু সরে বসে খাও, এখানে আবার ডিস্টার্ব, মাঝে মাঝে নেটটা একটু ডিস্টার্ব করছে, তারপরে শুনছে না। তখন বলছে যে ঠিক আছে দাঁড়াও দেখছি। ঠাকুরমশাইয়ের কাছে গেছে, গিয়ে বলছে কি হয়েছে, তুমি খাওয়া তোমার শেষ হয়নি, তুমি যাবে না? পরিষ্কার মানে মানুষকে যেরকমই বলে এরকমই উনি বলছেন। তখন উনি বলছেন, ওই তখন ভদ্র মহিলাটা বলছে না আমার পেট এখনো ভরেনি, আমার পেট ভরলে আমি চলে যাব। তখন বলছে যে পেট ভরলে চলে যাবে, তুমি তো অনেকটা খেয়েছো, এরা বলছে আর কত খাবে? আমি যতটা ইচ্ছা খাবো, যতক্ষণ ইচ্ছা খাবো, আমি এখন যাব না। তখন উনি এই সমস্ত কথা বলার পর 2-4টে কথা বলে উনি সরে গেছেন, মানে ঠাকুর মশাই গিয়ে যার বাড়ি, মানে ওই যে বলছে আমার বন্ধুর বাবাকে, বাড়ির লোককে ডেকে বলছে আমার কিন্তু এটা ভালো ঠেকছে না, এটা কোনো স্বাভাবিক না। উনি তখন বলছে ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। উনি সামনে গেছেন, গিয়ে বলছে শোনো, তোমাকে আমি ভালোভাবে কিন্তু আরেকবার বলছি, তুমি এবার উঠে যাও এখান থেকে, মায়ের পুজো করব আমরা, এখানটা পরিষ্কার হবে, এখন পুজোর সময় এসে তুমি এখন চলে যাও। তখন ও বলছে আমি যাব না, তুমি কি করতে পারবে? তখন উনি বলছেন তুমি যাবে না, তুমি দেখবে আমি কি করতে পারি। বলে উনি যখন ভেতরে গেছিলেন, উনি কিছু একটা নিয়ে এসেছিলেন। আমাকে ও বলছে ম্যাডাম আমি জানি না উনি কী এনেছিলেন, যখন ভেতরে কথা বলতে গেছিলেন উনি কিছু একটা নিয়ে এসছেন, আমি এটা দেখলাম। উনি বলেন কি করব দেখবে, বলে উনি বসে ব্যাগ থেকে কিছু একটা বার করে ওর গায়ে দিয়েছে। ওর গায়ে সেটা না মাত্র ওই ভদ্রমহিলা মানে রেড়ে রেড়ে করে তেড়ে উঠেছে, উঠে বলছে তুমি কি মজা করছো আমার সঙ্গে, তুমি ওকে তাড়াবে, দেখবে আমি কি করতে পারি, দেখবে তোমাদের সবাইকে আমি শেষ করে দেবো। তখন উনি বলছেন এই তো এবার আমি ধরতে পেরেছি তোকে। তখন উনি বলছেন তুই কি যাবি কিনা বল, তুই কে করতে এসছিস, তুই যাবি কিনা বল, আমি কিন্তু আবার তোকে এরকম তাড়াবো, তাড়িয়ে আমি ছাড়বো কিন্তু। ও তখন সঙ্গে সঙ্গে বলছে তোমাকে কিন্তু বারবার বলছে আমাকে তাড়িও না, আমি কিন্তু যাবো না, তাড়িও না আমাকে। তখন ও তুই যাবি কিনা বল, এখানে আজকে পুজো হবে, এখানে মায়ের স্থান, এখানে পুজো হবে, একটু পরেই এখানে আমি প্রাণ প্রতিষ্ঠা করব মায়ের মন্দির, মায়ের মূর্তিতে, তুই না গেলে আমি প্রাণ প্রতিষ্ঠা করতে পারছি না, তুই কেন এসেছিস, যাবি কিনা বল। এই বলাতে ও তো তখন বলছে, ও আমাকে বলে, আমি না অবাক হয়ে গেলাম, যে মহিলাটা বলছে ওরা পাড়ার চেনে, ওই শান্তশিষ্ট মহিলাটা বসেছিল, আমি গিয়ে সন্ধ্যেবেলা দেখলাম তার একটা রুদ্র মূর্তি দেখলাম আমি, তার চোখ যেন ঠিকরে আসছে, মাথার চুলগুলো মানে পাগলের মতন, সে অনেক কি বলছে বিশ্বাস করবে না, আমার না হাত পাগুলো কাঁপছে, আমি কোনোদিন এগুলো দেখিনি, আমি বিশ্বাস তো করি না এই সমস্ত ব্যাপার, আমি মানে ভয় পেয়ে গেছি। তখন ঠাকুরমশাই বলছি এবার তোকে আমি ছাড়বো না, বলে উনি তখন কনস্ট্যান্ট পুজো আচ্ছা তো দিকে মুখ নেই, মানে কোনো ব্যাপারই না, উনি তখন কিছু একটা নিচ্ছেন আর ওর গায়ে তখন ছড়াচ্ছেন, মানে ছেড়াচ্ছে, ছিটিয়ে বল তুই যাবি কিনা বল। বলে যে পাতকাঠিগুলো পুজো ঠাকুরকে মানে রাখা ছিল ওই যজ্ঞ হবে বলে, সেই পাতকাঠি নিয়ে বসে তোকে আমি এই দিয়ে আজকে মেরেই ফেলো বলে ওর যেখানে বসেছিল তার আশেপাশে পাতকাঠিগুলো মারছে আর ফাটাচ্ছে এরকম করে করে। বলছে এবার আমি পুরো আগুন, পাতকাঠিতে আগুন জ্বালিয়ে ঘি দিয়ে দেখ তোকে আমি কি করি।
যেই এরকম বলেছে তখন ও বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কখনো আমি এরকম করবো না, তুমি ওকে ছাড়ো, আমাকে আর বিরক্ত করো না। তখন বলছে বিরক্ত করো না মানে, তো তুই যাবি কিনা বল এক্ষুনি, তুই এক্ষুনি এখান থেকে যাবি কিনা বল। বলছে কোত্থেকে এসছিস, বলছে বলবো না। বলতে হবে না, তুই যাবি কিনা বল। এই যে কথোপকথন হতে হতে তখন বলছে আমার যাচ্ছি যাচ্ছি, আর কিছু মেরো না, আমি যাচ্ছি যাচ্ছি। তুই যাবি কি করে বুঝবো। তখন বলছে ঠিক আছে, ওখানে যে পুজো হয়, ঠাকুরের যে পুজো হবে সেইখানে ওই মণ্ডপের সামনে একটা, যে আমাদের সকলের বাড়ি থাকে না একটা ওই পিতলের ওই বালতি মতো থাকে না, যেগুলোতে জল, গঙ্গা জল টঙ্গা জল থাকে, যে কাজ করা মানে হয়, ওর গঙ্গা জল ভর্তি, জল ভর্তি, এমনি জল ভর্তি একটা বালতি ছিল। বলছে আমি বালতিটা নিয়ে যাচ্ছি। বলছে হ্যাঁ তুই নিয়ে যা, তাহলে বুঝবো তুই চলে গেছিস। বলছে আপনি বিশ্বাস করবেন না, বলছে আমি তো অবাক হয়ে গেছি যে এরকম জিনিস হয় কখনো। ও আমাকে বলছে আমি দেখলাম সঙ্গে সঙ্গে ওই ভদ্র মহিলা, একটা 30-35 বা 40 বছরের মতো একটা বয়সী ভদ্র মহিলা, দাঁতে করে মানে দাঁত দিয়ে এরকম কামড়ে একটা ওই বালতি, মানে পিতলের যে পিতলের বালতিগুলো হয়, ওই জল ভর্তি বালতি নিয়ে রুদ্ধশ্বাসে সেকেন্ডের মধ্যে দৌড়ানো শুরু করলো। ও বলছে আমি তো অবাক হয়ে গেছি, এবং আমিও বলে তখন আমি তো অল্প বয়স বাচ্চা, মানে যেরকম হয় 20 বছর, 18-20 বছর বয়স। বলছে আমার তখন একটা জোশ এসে গেছে, দেখতে হবে তো কি করছে, কোথায় যাচ্ছে। বলছে ও একটা মহিলা যে এরকম দৌড়তে পারে ম্যাডাম, বিশ্বাস করবেন না, আমি অবাক হয়ে গেছি। ও দৌড়চ্ছে, আমি ওর পিছন পিছন দৌড়চ্ছি, মানে আর তার পিছন পিছন গ্রামবাসীরা দৌড়চ্ছে। বলে ও মানে ক্ষিপ্র গতিতে দৌড়চ্ছে, আর তার পিছনে আমি দৌড়চ্ছি, মানে পারছি না আমি ওই মহিলাকে ধরতে। ভাবুন যে কি অবস্থা। আর আমার পিছনে আরো অনেকে, এবং ওর বন্ধু টন্ধু সবাই দৌড়চ্ছে। বলে আমার কি হয়েছিল আমি জানি না, আমার মাথায় যে কি, আমার শরীরে একটা ক্ষমতা এসেছিল, বা মাথায় আমার কি চেপেছিল আমি জানি না, আমি ভূত যাই হোক ওই ভদ্রমহিলা তার পিছনে পিছনে আমি দৌড়চ্ছি। আমি তো মানে ওর কথাগুলো শুনে আমি মানে হেসেও দিয়েছি, দিয়ে আমি বলছি তুমি দৌড়চ্ছ। বলছে বিশ্বাস করুন না ম্যাডাম, আপনারা এখন হাসছেন, ওর মিসেসও হাসছিল। বলছে আপনারা হাসছেন, সেই পরিস্থিতি হলে না আপনি ভাবতে পারবেন না। ও বলছে আমি এরকম দৌড়তে দৌড়তে, আর অমাবস্যার দিনে যে পুজোটা হয়, দীপান্বিতা কালী পুজোর ওই দিনটাতে ঘুটঘুটে অন্ধকার, তারপরে গ্রামের রাস্তা, বলছে আমি চিনি না, প্রথম গেছি ওইখানে। ওই যে মহিলার পিছনে আমি দৌড়চ্ছি, ওই জায়গাটা যে কোথায় কাদা না কোথায় কাঁটা না কোথায় কি আছে খানা খন্দ, আমি কিচ্ছু জানি না, আমি দৌড়ে যাচ্ছি। মানে আমি কোথাও পড়লে ওদের নয় রাস্তা চেনা, আমার তো রাস্তা চেনা না, আমার অচেনা জায়গা, আমি কলকাতাতে গেছি, আমি কিচ্ছু জানি না। বলছে জোরতে হতে গিয়ে আমার যে কি হয়েছে জানি না, যখন আমাকে সবাই চিৎকার করছে তুই থাম থাম, যাস না যাস না, চিৎকার করছে। বলে একটা জায়গায় গিয়ে আমি থমকে দাঁড়িয়ে, আমার শুধু চোখে পড়লো একটু মানে মানে কোনো একটা ভাবে, কোনো একটা একটু আলোতে বা কিছুতে একটা জল, মানে খাল, মানে খালের একটু কিনারাতে আমি চলে এসেছি, মানে আরেকটু হলেই পা ফসকে আমি জলে পড়ে যাব একদম। আর ওই জলে পড়ে গেলেই আমি জানি যে সাঁতার জানি যাই জানি, কোথায় পড়বো জানি না। তখন আমার একটা মানে জ্ঞান যেন ফিরে এসছে, আমি তো মানে পাটা জাস্ট ওই খাদের ওইখানটা আটটুলাই পড়ে যাবো জলের ওখানে খালটার মধ্যে। তখন সবাই দেখে আমার পিছনটা ধরে টেনেছে, ওর বন্ধু টন্ধু সবাই চলে আয়। বলছে কি হলো, উনি কোথায়। বলছে আরে উনি মানে যে যার পিছনে দৌড়েছে সে খানিকটা আগে অন্ধকারের মধ্যে কিন্তু মানে মুখ থুবড়ে পড়ে গেছে, বালতিটাও পড়ে গেছে, কিন্তু অনেকটা দূর কিন্তু দৌড়েছে, অনেকটা বেশ বলছে, বেশ কয়েক মানে কি বলবো মানে বেশ মিনিট বোধহয় 10-7-10 আমি হেঁটে 7-10 আমি হেঁটে মানে ওরকম দৌড়েছি, আমার মানে মনে হচ্ছে আন্দাজে, অতটা রাস্তা কিন্তু। ততক্ষণ পরে বলছে ও তো উনি তো পড়ে গেছেন, তুই কোথায় আছিস, মানে ভূতের বিষয়ে দৌড়াতে গিয়ে ভূত পড়ে গেছে, ও দৌড়চ্ছে, ওর এরকম অবস্থা। ও আমাকে বলছে, বলে আমি দৌড়চ্ছি জানেন তো। তারপরে যখন বললো সবাইকে ধরেছে, ও আবার পিছিয়ে গেছে, গেছে হ্যাঁ ওই যে অন্ধকারের মধ্যে একটা মানে বন জঙ্গল মতো রাস্তা, সেইখানটার মধ্যে উনি মুখ ধুয়ে পড়ে আছেন, ওই জলের বালতির সমেত বালতিটা পড়ে আছে, আর উনি ওরকম অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপর ও বলছে ওই রাত্রিবেলা ওনাকে জল টল দিয়ে পরিষ্কার সুস্থ সব করে যখন জ্ঞান আসে, তখন গ্রামের লোকরাই ধরে ধরে ওনাকে বাড়িতে দিয়ে আসে। বলে আমি তখন বাড়িতে ফিরে আসি, বন্ধুর বাড়িতে ফিরে আসে, এসে নতুন করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের পুজো তখন আবার শুরু করা হয়, ওই ঠাকুরমশাই শুরু করেন।
ও তখন বলছে যে আমি জিজ্ঞাসা করি এটা কি হয়েছিল, কি ব্যাপার, ঘটনাটা কি, বলে আমি কোনোদিন বিশ্বাস করি না এসব কি জিনিস এগুলো। আমি তখনও বলছি আজও কিন্তু আমি বিশ্বাস করছি না যে ওটাকে ওনাকে কি ধরেছিল বা কি হয়েছিল। তবে ও বলছে ম্যাডাম একটা কথা তো আপনাকে আপনি বিশ্বাস করবেন বা আমি বিশ্বাস করি, আমরা কোনো সুস্থ সবল মানুষ কি কখনো একটা মগ, প্লাস্টিকের মগ জলও কি আপনি দাঁতে করে নিয়ে একটু দাঁড়াতে পারবেন, 5 মিনিট দাঁড়াতে পারবেন বা 2 মিনিট দাঁড়াতে পারবেন আপনি দাঁতে করে নিয়ে? সেক্ষেত্রে একটা ওই রকম একটা যেগুলো ঠাকুর পুজোর জন্য বালতিগুলো হয়, বেশ বড় বালতি, অন্তত লিটার 3-4 জল ধরে, সেই বালতিতে কি করে উনি দাঁতে নিয়ে ওই ভদ্রমহিলা আবার 10-15 মিনিট রাস্তা ওই বন জঙ্গলের মধ্যে ওই অমাবস্যা রাতে উনি দৌড়লো? এটা তো সত্যি কথা কোনো সুস্থ মানুষ মহিলার তো সম্ভবই না, কোনো মানুষের পক্ষেও সম্ভব না, সেটা উনি করেছিলেন। তারপরে ও বলছে পরের দিন নাকি সকালবেলা ও বলছে আমি ওর একটু কিউরিয়াসিটি এগুলো বেশি, বলছে খোঁজ নিলাম এবং তিনিও বলেছেন পরে নাকি বিকালে এসেও ছিলেন। উনি বলছেন আমি যে এসেছিলাম অব্দি জানি, কারণ উনি খবর পেয়েছিলেন ওই বাড়িতে পুজো হবে, উনি এসেছিলেন, কিন্তু পুজো হওয়ার তারপরে যিনি কি খেতে চেয়েছিলেন, কি খেয়েছিলেন, তারপরে কি হয়েছিল ওনার কিচ্ছু মনে নেই। তারপর উনি যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যে জ্ঞান আসে, তারপর থেকে কিন্তু ওনার মনে আছে ওনাকে বাড়িতে দিয়ে গেছে এবং শুয়ে তার শরীরটা প্রচণ্ড অসুস্থ, তারপরে পরের দিন একটু সুস্থ হয়েছেন। কিন্তু উনি ভীষণভাবে লজ্জিত হয়েছিলেন যে এরকম ঘটনা এদের বাড়িতে এসে ঘটিয়েছিলেন বলে। যাই হোক, এই ঘটনাটা শোনার পরে ও বলছে আমি সেদিনকে বিশ্বাস করলাম যে যাই থাক, কিছু থাক না থাক, যে একটা কোনো সমস্যা তো ওই দিনকে হয়েই ছিল এবং কিছু একটা ঘটনা ঘটেছিল। ঠাকুরমশাই পরে বলেছেন অনেক সময় হয় এই যে আমরা বলি ভূত চতুর্দশী, না এটা আমিও বললাম যে ভূত চতুর্দশী আমরা যে বলি কালী পুজোর আগের দিন হয়, সেই সময় কোনো একটা তিথি নক্ষত্রের এদিক ওদিক হওয়ার ফলে হয়তো কখনো কোনো কিছু, কোনো আত্মা একটা এমন জায়গায় বিরাজ করে, সে হয়তো কোনো একটা আধার পেলে, কোনো একটা বডি পেলে, তার কোনো একটা জিনিস পেলে তার উপরে ভর করে, তখন তার হয়তো কিছু একটা সে দিয়ে একটা কিছু বলতে চায় বা তার মনের খিদে সে মেটাতে চায় সেই মানুষটার ওপর দিয়ে, বা তার রাগ মেটাতে চায় বা তার ভালোবাসা মেটাতে চায় বা অভিমান মেটাতে চায়, এই কিছু একটা নাকি এগুলো করতে তারা চায় সেই নির্দিষ্ট সময়। হয়তো সেই সময় যেই দিনে ওই ঘটনাটা, ওই তিথি নক্ষত্রগুলো ছিল, সেই দিন হয়তো এই ভদ্রমহিলাটা এসেছিলেন বা সেই দিনে সেই ভদ্রমহিলাটার ওপর কোনো একটা সোল আর কি তার উপরে ভর করেছিল এবং সেইটার হয়তো তার খাবার স্পৃহা, খিদে ছিল, ইচ্ছা ছিল, সেই স্পৃহাটা এর মধ্যে দিয়ে তিনি মেটাবার চেষ্টা করেছিলেন। এটা হয়তো ঠাকুরমশাই বা সকলের এটা মনের একটা বিশ্লেষণ বলতে পারেন। এবং কি সত্যি কি মিথ্যে ঘটনাটা তার কারণটাও জানে না। ও বললে এই ঘটনাটা আমার চোখের সামনে কিন্তু ঘটেছে, এটা আমি জানি। ও আমাকে 3খানা ঘটনা বলেছিল, ভীষণ ভীষণ আমাকে টাচ করেছিল। তার ফার্স্ট ঘটনা এটা, এবার সেকেন্ডে ওর একটা ঘটনা বলবো, থার্ড আর ওরটা বলবো না, অন্য ঘটনা বলবো, থার্ডটা আমি অন্য দিন বলবো, তাহলে দেরি হয়ে যাবে, অলরেডি 10টা 15 বাজে। আচ্ছা, কেমন লাগলো ঘটনাটা আমি ছোট্ট করে একটু জিজ্ঞেস করে নিচ্ছি। নূপুর দাস ওয়াচিং, সোমা সেনগুপ্ত ওয়াচিং, থ্যাংক ইউ সবাইকে। সম্পাদি, এই তো সম্পাদির কথা একটু আগে আমি বলছিলাম, সম্পাদি এসে গেছেন। আচ্ছা, নূপুর দাস কি বলছেন, আজ আপনার গল্প ছিল, এখন নোটিফিকেশনে দেখলাম, সকালে জানতেই পারিনি। তাই আমি তো সকালবেলা মোটামুটি 10টা, 10:30, 11টার মধ্যে আমি জানিয়ে দিয়েছিলাম যে আজকে আমি আসছি, যদিও আমার পার্সোনাল আইডিতে আমি আজকে দিতে পারিনি, ভুলে গেছিলাম বলতে পারেন, আমি এসবিতে দিয়েছিলাম, আমার পার্সোনাল আইডি দিলাম, অনেকে হয়তো জানতে পারেন আলাদা করে। ঠিক আছে, সরি, আমি নেক্সট বার থেকে আমি পার্সোনাল আইডিতেও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আপনারা দেখুন, আপনারা বলুন, জানাবেন যে কেমন লাগলো ফার্স্ট ঘটনাটা। এটা কিন্তু আমি জাস্ট গত মাসে, এখনো 1 মাসও হয়নি, আমি গত মাসে, আপনারা তো জানেন আমি ট্যুরে গেছিলাম, সেখানে কিন্তু আমি শুনেছি এই ঘটনাটা আমাকে বলেছে আমার এই অফিস কলিগের হাজবেন্ড, ঠিক আছে? আচ্ছা, ওর জীবনের ঘটনা, এটা দেখা ঘটনা। আচ্ছা, ওর সেকেন্ড ঘটনাটা আমি বলবো আজকে, আর থার্ডটা আমি আজকে বলবো না, কারণ আজকে অন্য আরেকজনের ঘটনা বলবো, এখানে ও আছে তার ঘটনা। ইতালিদি দেখছেন, থ্যাংক ইউ ইতালিদি। আচ্ছা, সেকেন্ড যে থার্ড ঘটনাটা যেটা বলবো সেটা হলো, ও বলছে আর একটা ঘটনা। ও থাকে হচ্ছে, তো আমি আগেই বললাম, ও থাকে বালিতে, হাওড়ায় থাকে ও। আচ্ছা, ওর মামা বাড়িও হলো হাওড়ার একটা জায়গার নাম আমাকে বলেছে। আচ্ছা, জায়গার নামটা অ্যাকচুয়ালি সেই জায়গাগুলোর নামটা না বলা উচিত নয়, কারণ সেখানটায় এখন তো এটা এখনকার যেহেতু ঘটনাটা, তারা এখনো আছেন, সবাই আছেন, ওর মামা বাড়ি যেহেতু, সেহেতু জায়গাগুলোর ঘটনাটা বলবো, নামটা অ্যাকচুয়ালি আমি বলছি না, ঠিক আছে? কারণ এগুলো একটু বলাটা ঠিক না আর কি। যাই হোক, নামটা আমি না বলেই ঘটনাটা বলছি। তা ওর মামা বাড়ি যেখানে, সেটাও কিন্তু হাওড়ার একটা
গ্রাম অঞ্চলে আর কি। এখন তো গ্রাম কোথাও নেই, সব জায়গায় শহর হয়ে গেছে। যাই হোক, ও ঘটনাটা বলছে, এই ঘটনা যখন ও বলছে, দেখুন এইসব ঘটনাটা শোনা, প্রথম ঘটনা ছিল ওইটা যেটা আমি আগে বললাম। যখন এই ঘটনাটা ঘটে তখন ওর বয়স মোটামুটি আরও 2-4 বছর হয়ে গেছে, মানে 25-26 হবে বা 27 এরকম হবে, এরকম। তখন ও বলছে আমি, ও বোধহয় তখন সার্ভিস করছে না করে বা পাইনি বা করছে, ও এখন তো এতে আছে, রিলায়েন্সে আছে। যাই হোক, ও বলছে তখন বোধ হয় ওর চাকরি করছে বা করেনি, একটা প্রথম লাইফটাতে আর কি, এই সময় মানে ওই ঘটনা, ফার্স্ট ঘটনা আরো 5-7 বছর পরের ঘটনা, মানে এখন থেকে হয়তো খুব বেশি হলে 10 বছর আগের ঘটনা হবে। তখন ও বলছে ওর মামা বাড়িতে না, মানে যৌথ পরিবার, মানে ওর মামা বাড়ি আর কি। এবার এখানে মানে যেহেতু হাওড়ার ওই একটু গ্রাম অঞ্চলটা, এখন যদিও নেই সেখানে, তবু সেই সময়টাও বলছে বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর ওদের মামা বাড়িতে অনেক লোক, যেহেতু বেশ বড় বাড়ি, এক পাঁচিল দিয়ে ঘেরা, এরকম একটা পরিস্থিতিতে ছিল আর কি। বাড়িতে অনেক গাছগাছালি এরকম ছিল। সেখানে একটা বেল গাছ ছিল, ওই বাড়িতে একটা বেল গাছ ছিল ওর মামা বাড়িতে। ও বলছে সেই বেল গাছে, ও বলছে আমি ছোটবেলা থেকেই জানি, যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, ও বলছে আমি জানি ওই গাছে একটা ব্রহ্মদত্তি বলে, মানে ব্রহ্মদত্তি ব্যাপারটা সেটা থাকে। আমরা এগুলো ভাবি কিন্তু যে ব্রহ্মদত্তি ভূত খারাপ এগুলো, এরকম নয় কিন্তু। কেন নয় সেটা বলছি। ও আমাকে বললো ব্যাপারটা, ক্লিয়ার বলে দিল ব্যাপারটা বুঝিয়ে। ওই বেল গাছটাতে নাকি পুজো করা হয় প্রত্যেক দিন। ওর দিদা প্রত্যেক দিন পুজো করতো। আর শুধু পুজো করতোই নয়, বছরের কোনো একটা নির্দিষ্ট দিনে ওই বাড়িতে, ওই বেলগাছের গোড়ায় একটা বড় পুজো হতো, ব্রহ্মদত্তি পুজো। আমি কোনোদিন শুনিনি এরকম, কিন্তু হয়। এটা আমার জীবনের প্রথম শোনা ঘটনা। ব্রহ্মদত্তি ঘটনা শুনেছি থাকে, বা যারা ব্রাহ্মণরা মৃত্যুর পরে, মানে বা ওই কি বলে পৈতের সময় মৃত্যু হলে হয়, এই সমস্ত আমি অনেক কাহিনী শুনেছি। কিন্তু এই যেটা ও আমাকে বললো, ওদের বাড়িতে, ওদের মামা বাড়িতে ওই বেলগাছটার মধ্যে থাকতেন শুধু নয়, যেভাবেই হোক কোনো কারণে পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে চিরাচরিতভাবে বহু বছর, এখনো হয় কিনা আমি জানি না। ও বললো হয়তো, কারণ ও বললো আমি এখন, আর যেহেতু চাকরি হয়ে গেছে, যেটা ব্যাপার আর কি, অফিস করে এখন, সংসার ধর্ম হলে এখন যেতে পারে না। মা যায় মাঝে মাঝে, কিন্তু ও সবসময় মা বাড়ি যেতে পারে না, যেটা হয় আর কি। তা ও বলছে যখনকার কথা বলছে, মানে 10 বছর আগে অবধিও গেছিল লাস্ট যখন, তখনও বলছে তখনও কিন্তু পুজোটা হতো, প্রতি বছর এই পুজোটা হতো। পাড়া প্রতিবেশী কিন্তু নিমন্ত্রিত থাকতো এই পুজোতে, সবাই জানতো। ওই জন্যই আমি নামটা বলছি না, জায়গাটার নামটা, কারণ পাড়া প্রতিবেশীরাও জানে যে ওই বাড়িতে ব্রহ্মদত্তি পুজো হয়, ওই নির্দিষ্ট দিনে বছরের হয়, রাত্রিবেলা, মানে সন্ধেবেলা থেকে শুরু হয়, রাত্রিবেলাতেই হয়, রাত্রিবেলাতেই সকাল মানে ভোর হওয়ার আগেই কিন্তু পুজো শেষ করে সেই সমস্ত পুজোর বাকি নিয়মকানুন করা হয়। সেই ঘটনা আমি এখন বলবো। তা এই ব্রহ্মদত্তি পুজোটার সময় আর কি, ও 1 বছর, আমার ওর মা বরাবরই যান, মানে ওর মা আর কি, মানে আমার অফিস কলিগের ওর শাশুড়ি আর কি, প্রতি বছরই যেতেন। কিন্তু ও প্রতি বছর যেত না, ওর সময় হয় না, যা হয় ছেলেদের আর কি, হয় না। মাঝে কয়েকবার গেছিল ছোটবেলায়, তারপরেই যখন ওর 25-26 বছর বয়স, তখনকার কথা বলছি। তখন ওরা ঠিক আছে, অনেকবার মামারা বলছে আয় আয় করে, এবার ঠিক আছে যাবো, চলো মা এবার যাবো বলেও গেছে সেখানে পুজোতে। ও আমাকে বলছে ম্যাডাম, যখন আমি পুজোতে যাই, আমি জানতাম, আর আরেকটা কথা বলিনি, ও আমাকে বলেছিল ওই বাড়িতে ওর মামার, কোনো এক মামার, অনেক মামারা থাকে যৌথ পরিবার, কোনো এক মামার একজন মেয়ে ছিলেন, বা তিনিও এখন আছেন, অবশ্যই আছেন। তার বা ছোটবেলা থেকে তার মধ্যে কোনো একটা, এই যে বললাম ব্রহ্মদত্তি পুজো হয় না, এই ব্রহ্মদত্তি বা এই যে তার একটা সোল বলতে পারেন, গুড সোলই অবশ্যই বলবো, ব্যাড নয়, একটা ভালো ব্যাপার ওর মধ্যে কিন্তু থাকতো। মানে ওই গাছের সঙ্গে ওর একটা সম্পর্ক ছিল, মানে ও কথা বলতে পারতো গাছটার সঙ্গে, ও নিজের মনের কথা বলতো গাছটার, মানে গাছের যিনি আছেন, যিনি থাকতেন গাছের মধ্যে, তার একটা শুভ, মানে কি বলবো, একটা কি বোঝাতে পারছি না, একটা আত্মার যোগাযোগ একটা এই মানুষের সঙ্গে, মানে এই মেয়েটির সঙ্গে, মামাতো বোনের সঙ্গে থাকতো।
শুধু থাকতো বলবো না, মানে কোনো ওনাদের বাড়ির কাউকে ওই যে গাছে যিনি ছিলেন, যার পুজো হয়, ব্রহ্মদত্ত পুজো যেটা হতো, সেই আত্মা স্বপ্ন দিয়েছিলেন ওই পুজোর দিন কিন্তু পূজারি যে যাই পুজো করুক, আসল পুজোটা কিন্তু করবে এই মেয়েটি, এবং ওর ওর যে মামাতো বোন বা দিদি যাই হোক, ও করবে, এবং সেটা কিন্তু করতো ওই দিন প্রতি বছরে। সারা বছর তো পুজো করতো, ধূপ ধুনো তো অন্যান্য পুজো, আচ্ছা প্রসাদ ওখানে দেওয়া, সে তো দিদা মামিরা সবাই যা যা করার তো করতোই, ওই মেয়েটি করতো। কিন্তু ওই দিনে ওই যে একটা একটা আমার তো শুনলেই ভয় লাগবে, বা সবারই লাগবে, একটা ব্রহ্মদেবী তার আবার পুজো, তার আবার ওই রকম রাত্রিবেলা সারা রাত ধরে একটা মানে কীরকম না, একটা মেয়ে করছে অল্প বয়সী, আর বিয়েও হয়নি তখন, একটা অল্প বয়সী মেয়ে করছে, মানে একটা কেমন না ব্যাপারটা। তো যাই হোক, ও করতে বলা হয়েছিল, এবং ও কিন্তু মানে ইগারলি করতো, মানে ও ভালোবাসতো করতে, কারণ নিশ্চয় ওর মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছিলো কাজটা। যাই হোক, ও করতো। এবারে ওই যেদিন বললাম যে পুজোটা হবে, এবার ও তো গেছে মায়ের সঙ্গে, গিয়ে পুজো আচ্ছা সব হয়েছে, সারা রাত মানে রাত্রি থেকে শুরু হয়, রাত হলে একটু বেশি রাত্রে শুরু হয়, আর মানে মাঝরাত্রে শেষ হলে তারপরে পুজোটা শেষ হতো আর কি। ও তো সেই পুরো অনুষ্ঠানটা থেকেছে, করেছে। এবার পুজো শেষ হয়ে যাওয়ার পরে ও বলছে যে কি হয়েছে, একটা গাছের পুজো হচ্ছে, একটা বেল গাছের গোড়াটাকে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তাকে একটা কাপড় পরিয়ে ভালো করে একটা শুদ্ধ চিত্রে পুজো হচ্ছে, এখানে ভয়ের কিছুই নেই, কি আর ভয় আছে, কোনো তো ভয় নেই, ঠিক আছে যা হয়। ও বলে এমনিও অবিশ্বাসী, ও বলছে আমি প্রথমেই বললাম ও কোনো মানে না এসব ব্যাপারগুলো। ও বলছে দেখুন ম্যাডাম, আমি কিছু মানিও না, প্লাস আমার অবিশ্বাসী মানে মন বলুন যাই বলুন এটা আছে, গেছি পুজো দেখতে, ঠিক আছে। এবার এটা এটা ওর কথাবার্তা ঠাকুরমশাইও শুনেছে, বা সবাই জানে বাড়িতে, সবাই বলছে বকা দিয়েছে, আর বলবি না, এগুলো বলতে নেই, এরকম ব্যাপার। তো ওটা হয়েছে, পুজো টুজো হয়ে গেছে। হয়ে নিয়ম হচ্ছে যখন পুজো শেষ হবে মাঝরাত্রে, প্রায় তখন 2টো 2:30 শেষ হয়, হওয়ার পরে ওই যে ভোগের প্রসাদ, তার একটা প্রসাদের একটা থালায় ভালো করে সব কিছু প্রসাদ বেড়ে, তার একটা গ্লাসে জল দিয়ে, আর একটা জ্যান্ত কই মাছ, বড় জ্যান্ত কই মাছ জলের মধ্যে ভালো করে দিয়ে ঢাকা দিয়ে যাতে নিয়ে যাওয়া যায়, এরকম সব নিয়ে জিনিসপত্র নিয়ে গিয়ে একটা জায়গা আছে ওদের, মানে যেখানে পুজো হয়, বাড়িটা জায়গাটার নাম বললাম না, হাওড়াতে যেখানে, সেই জায়গা থেকে একটা জায়গা আছে, একটু আরও ফাঁকা একটা গ্রামের মতো জায়গা আছে, অন্ধকারে 3 রাস্তার মোড়, সেই 3 রাস্তার মোড়ে ওই রাত্রিবেলাতেই পুজো শেষ হওয়াতে ওই 2টো 2:30 সময় আর কি, ওইটা খাবারটাকে ওইখানে রেখে আসতে হয়, এটা হচ্ছে নিয়ম। ওখানে খাবারটা রাখতে যেতে হয়, এবং কারা কারা একা তো যাওয়া যায় না, ওই একটা খাবার থালার মধ্যে মাটির সরাই সব খাবার বাড়া ভোগ প্রসাদ, একটাতে জল, একটাতে একটা জায়গার মধ্যে ওই জ্যান্ত কই মাছ, তাকে ঢাকা দিয়ে এমনভাবে নিয়ে যেতে হবে যাতে মরেও না যায়, আবার গায়ে না ওঠে, এইসবভাবে নিতে গেলে একটা লোকে তো হয় না, তা একাধিক লোক যেতে হবে। তা ওটার নিয়ম হচ্ছে 2, 4, 6 এরকমভাবে লোক যাবে, বিজোড় সংখ্যা যাবে না, 1, 3, 5 এরকম যাবে না, এটা নাকি নিয়ম। তা ও যখন দিতে যাবে, তার মধ্যে কিন্তু একজন যাবে, মেইন হচ্ছে ওর মামা যান, ওই বাড়ির যে মামা, মানে ওর মামাই যাবেন, গিয়ে মেইন তিনি আর কি খাবারটা দিয়ে আসবেন। তার সঙ্গে যারা যাবে তারা হচ্ছে কয়েকজন লোক যাবে, এবং কজন যাবে, 2জন, বা যেটা বললাম 2, 4, 6, এবারে 2জনে গেলেই মোটামুটি হয়ে যায়, এরকমই একটা ব্যাপার। তখন সেই দিনে যেহেতু ও গেছিল, ও বলছে আমি জেদ করেছি, মামা আমি তোমার সঙ্গে যাবো ওই খাবারটা নিয়ে। প্রথমে তো মামা না করেছে, না তোকে যেতে হবে না, তুই বাচ্চা ছেলে, প্রথমে এসছিস, তুই ভয়টা পাই, তোকে যেতে হবে না। ও বলছে কিসের ভয়, সারাক্ষণ তো পুজো দেখলাম, এই তো রাত্রিবেলায় বেলগাছতলা সারাত্রি পুজো দেখলাম, আবার কিসের ভয়, আমার কোনো ভয়টা হয়নি, আমি যাবো। তখন আরেকজন, ওর মা যেতে দিচ্ছে না, না তুই যাবি না, আরেকজন বলছে না তুই যাবি না, তখন আরেকজন ঠিক আমি যাই, তখন ঠাকুরমশাই বলছে না 3জন না, তাহলে আরেকজন যাও, 4জন। সেখানে একটা ব্যাপার আছে, বেশি লোক যাওয়াটা না যাওয়াটাই ভালো, ওনারা বলতেন নিয়ম এটা। 2জন যেহেতু একা যাওয়া যাবে না, খুব বেশি হলে 2জন লোকই ওনারা যাওয়াটা প্রেফার করতেন প্রতি বছর, চেষ্টা করতেন 2জনের মধ্যে, না হলে 4জন। কিন্তু যেহেতু জ্যান্ত মাছটা নিতে হয় বলে একটা সমস্যা, যাই হোক তার 2জন লোকে, তখন বলছে ঠিক আছে চলো না মামা আমি যাবো। তখন অনেক যা হয় আর কি, ইয়াং ব্লাড তখন ছিল ওর, ও বলছে আমার তখন তো মানে একটা এই যে আমার দেখতেই হবে কি হচ্ছে বা কেন, আমি যাবো ব্যাস। যাই হোক
তখন ঠাকুরমশাইকে অনেকবার ঠাকুরমশাই রাজি, ঠিক আছে যাও তাহলে। তখন ওর মামার সঙ্গে, বড় মামার সঙ্গে ও গেছে। ও গিয়ে ওখানটা, যেখানে সেই রাত্রিবেলা তিন রাস্তার ঠিক মাঝখানটা, আর অত রাত, ফাঁকা গ্রাম, তখন তো লোকজন অবশ্যই নেই সেখানে। সেখানে গিয়ে যথারীতি গঙ্গা জল ছিটিয়ে যেরকমভাবে নিয়ম কারণ, থালা রেখে জল রেখে, যেমন মানুষ খায়, একটা মানুষ খাবে ঠিক তেমনিভাবে আসন টাসন পেতে পাশে ওই জ্যান্ত মাছটা ওইভাবে চাপা দিয়ে ফুটো করা আছে যাতে না পালাতে পারেন ব্যবস্থা করে সব দিয়ে রেখে এসেছে। কিন্তু একটা নিয়ম ছিল, ওইখানে খাবারটা যখন দিয়ে আসবে রেখে কিন্তু পিছন ফিরে, এরকম করে পিছন ফিরে আর তাকাতে পারবে না, রেখে প্রণাম করে চলে আসবে। এটা ছিল নিয়ম। ওর মামা তাই করতেন, প্রতি বছরের নিয়ম এটা, তাই করতেন। এবার ও কি করেছে, ও আমাকে বলছে যে ম্যাডাম জানেন আমার একটু সবসময় কিউরিওসিটি বেশি, আর তখন অল্প বয়সে যা হয় আমি তো দেখবো, কেন বারণ করলো, কি আছে, না দেখার কি আছে। মামা বলছে দেখ রাখলি, প্রণাম করে চলে বা চলে যায় বলে মামাও দুজনে মিলেই তো সব কিছু ওইভাবে রেখে, যা যা যেরমভাবে আসন টাসন পেতে যেরকম দেয় ওরে তিন রাস্তার মোড়টাতে মাঝখানে রেখে যেরকম প্রদীপ একটা জ্বালিয়ে চলে এসছে। ঠিক পিছনটা ফিরেছে, ফিরে খানিকটা মানে বোধহয় 5-10 পা গেছে, গিয়ে মামা তো এগিয়ে গেছে, ও একটু আস্তে করে পিছিয়ে গেছে, পিছিয়ে গিয়ে পিছনটা না ফিরেছে। বলে পিছন ফিরে তাকিয়ে আমি দেখছি ওই জায়গাটায় যেখানটা রেখে এলাম, ওই ছোট্ট মোমবাতি দিয়ে যে খাবারটা রেখে এলাম, পুরো অন্ধকার ঘুটঘুটে রাতের মধ্যে, রাস্তার মধ্যে যেন মনে হচ্ছে কয়েকটা মানে ছায়া ওখানে না মানে ছটপট করছে, মানে হাঁটা চলা, মানে কয়েকটা ছায়া ওখানে নড়াচড়া করছে, এরকম হয় আর কি অন্ধকারের মধ্যে। ওটা দেখে হঠাৎ করে আমারও তখনই গা মানে কিরকম ভয় লেগে কাটা লেগে গেছিলো, এখনও লাগছে। ওনা দেখে আমার কিরকম একটা শরীরটার মধ্যে হয়ে গেছে। ও আর কোনো কথা বলেনি, ও তখন মুখটা ফিরিয়ে ওর মামাকে জড়িয়ে ধরে, মানে একটা ভয় পেয়ে আতঙ্কে মামাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে। মামা বলছে কি হয়েছে, কি করছিস, কি হলো তোর? তখন বলছে মামা আমি পিছন ফিরে না কি দেখলাম। বলছি কি দেখলি তুই, কেন তুই পিছন ফিরলি, তোকে বারণ করেছিলাম না? বলছে না মামা আমি যেন একটা মানে জোর করে একটু দেখে তাকিয়েছিলাম, তাকিয়ে আমি না এরকম কিছু দেখলাম, আমার খুব কিরকম একটা শরীরটার মধ্যে কিরকম করছে, ভয় পেয়ে গেছি। ওইটা বয়স তখন নয়ও। তখন মামা তো খুব বকাবকি করে দিয়েছে, দিয়ে তো তাড়াতাড়ি করে হেঁটে বাড়ি চলে এসছে। এসেই বাড়ির লোক ঠাকুরমশাইকে বলেছে, বাড়িতে এখন লোকজন তো ভর্তি, কারণ তারপর সবাই প্রসাদ দেয়, সব হয় বাড়িতে, পুজোটা তো এইভাবেই হয়, পুজোর মতনই হয়। যাই হোক, তারপরে খাবার টাবার দিয়েছে, সবাইকে ওকে দেখেছে, ওকে খাইয়েছে, জল টল মুখে দিয়েছে, পরিষ্কার করে বসিয়েছে। তখন ওর মা তো আচ্ছা করে বকা দিয়েছে, তোকে বারণ করে যেতে বারণ করতে, তাও গেলি তুই, এরকম অবাধ্য, যা বকা টকা দেওয়া হয়েছে। ও তো কোনো কথা না, বলছে আমার তখন শরীরটার মধ্যে না অস্থির করছে। তখন ও একটুখানি মুখ টুক করে তখন ওকে দুধ খাইয়েছে, খাইয়ে ও শুয়ে পড়েছে, আর কিচ্ছু খায়নি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে একটু সুস্থ হয়েছে, হওয়ার পর তখন ও সবার আগে বলছে একটু ঠাকুরমশাইকে ডাকবে, যে ঠাকুরমশাই পুজো করেছে ঠাকুরমশাইকে ডাকবে। আর দিদি, ওর যে বোন না দিদি, যে আর যার কথা বললাম, যে আর কি ওই ব্যাপারটার সঙ্গে একটা ব্যাপার ছিল, পুজো টুজো করতো, সেও ছিল। বলতো কি দেখেছিস? বলছে আমি কি দেখেছি পরে বলবো, তুই ঠাকুরমশাইকে ডাক না। তখন ঠাকুরমশাইকে ডেকেছে, যে ঠাকুরমশাই পুজো করেছেন। তিনি আসতেই বলছেন যে কি হয়েছিল, কালকে কি তোমার খুব ভয় লেগেছিল কিছু? তখন ও বলছে আমি না, বলার আগে আমাকে প্রশ্ন করছেন উনি। তখন আমি বললাম যে হ্যাঁ, কেন আপনি এরকম বললেন কেন? যে না, কালকে তুমি যেরকম এসছিলে, তোমার শরীরটা তোমার খারাপ লাগছিল, অসুস্থ লাগছিল, তারপর তুমি শুয়ে পড়লে, শোয়ানো হলো, তাতেই বুঝলাম তোমার নিশ্চয়ই কিছু ভয় টয় লেগেছিল, অসুস্থ হয়ে পড়েছিলে। বলছে হ্যাঁ, আমি না, আমার কিরকম একটা অস্বস্তি লাগছে। তখন কিন্তু অনেক ভোর, মানে আমি যেটা ঘটনাটা বলছি, বলছে তখন অনেক ভোরে, মানে শুয়েছে যে কয়েক ঘন্টা পরে আমার ঘুমটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখন কিন্তু তখনও বেশ আলো সাধারণত ফুটেছে আলোটা, ও ঘুম তখনই ঠাকুরমশাইকে ডাক। তখন ঠাকুরমশাই তখন যায়ও নি নাকি বাড়িতে, তখন ঠাকুরমশাই ছিল, তা সকাল হলে যাবে, মানে আলো ফুটলে পরিষ্কারও যাবে। তখন ঠাকুরমশাইকে ডেকেছে। তখন ঠাকুরমশাই বলছে কি হয়েছে? বলছে আমি কিছু বলবো না। ঠাকুরমশাই বলছে না ঠাকুরমশাই আপনি একটু বলুন না, যে কি ঘটনাটা কি ঘটেছিল, আমি যা দেখেছিলাম এখানে কি হয়, এই যে বলছেন আপনার ব্রহ্মতী পুজো, এখানে কিচ্ছু হলো না, কিন্তু ওখানে কি হয়েছিল, কেন খাবারের দিকে তাকাতে আপনি বারণ করেছিলেন, কেন একটু বলবেন?
আমার মনে কিন্তু ভীষণ মানে কিউরিয়াসিটি হচ্ছে কেনর জন্য, কেন কেন এগুলো কী ঘটনা। তখন উনি বলছেন ঠিক আছে তুমি আজকে আবার যাবে ওখানে, যাও তুমি, এখন সকাল হয়েছে, ভোর তো হয়ে গেছে, আর একটু আলো ফুটুক, তুমি যাও। তখন 6টা ফটা বাজে। বলছে ওইখানে বাড়ির লোককে না করছে, না যেতে হবে না। আর তখন বলার পরে ও বলছে ঠাকুরমশাই যাক, কিচ্ছু হবে না, ওর মনের দ্বিধা দ্বন্দ্বটা একটু দূর হোক, ও যাক ওখানে। তখন ও বলছে ঠিক আছে। ও একা না, তখন আরও কারোর কয়েকজনকে নিয়েছে, নিয়ে বলছে চল তো ওখানে যাই, দেখি কী আছে। যে হ্যাঁ যাও, দেখে এসো, তারপরে তুমি, আমি আছি এখানে, তুমি বেশিক্ষণ তো লাগবে না, ঘুরে এসো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি কি দেখেছো আমি তোমাকে বলবো, তুমি আমায় কিছু বলবে না আগে। বললো ঠিক আছে। তখন ঠাকুরমশাই ছিলেন বাড়ি, তখন জার্নি পুজো হচ্ছে। তখন ও ঘুরে টুরে এসছে, ও আরেকজন গেছে, সেখানে দেখতে গেছে কি হয়েছে। ও বলছে আমি বিশ্বাস করবেন না, গিয়ে দেখছি পরের দিন সকালবেলা যেখানে দিয়ে এসছিলাম, অত ভোর, সবাই আলো ফুটেছে, লোকজন তখন সেরকম যায়নি। আর ওটা একদম একটা এমন জায়গা, সেখানে লোকজন যায়ই না, শুধু 3টে একটা রাস্তা, একটা মোড় মতো একটা জায়গা, সেখানে মানুষজন খুব কম যাতায়াত করে, এরকম একটা জায়গাতেই দিয়ে আসা হয়, ওটা প্রতি বছরের নিয়ম এটা। তখন কোনো মানুষও নেই। গিয়ে দেখছি যেখানে আমরা খাবার টাবার দিয়ে এসেছিলাম, খাবারগুলো পুরো খাওয়া, ঠিক আছে আপনি বলবেন হয়তো খাবারটা কোনো কুকুর টুকুর এসে খেয়েছে, ভাবতেই পারি আমি। খাবার তো খাওয়াই রয়েছে, কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় যেটা আমি বলবো সেটা হলো ওই যে কাঁচা মাছটা আমরা দিয়ে এসেছিলাম, কাঁচা কই মাছটা আমরা যেমন রান্না করা কই মাছ গোটা হলে ওপর থেকে দুপাশ থেকে মাছটা তুলে খেলে মুন্ডুটা থাকে, আর পুরো ওই কঙ্কালটা, আমরা স্কেলিটনটা যেমন এরকমভাবে থাকে পুরো মুন্ডু সমেত, আমরা এখন মাছটা রান্না করে খাই হয়তো, ঠিক তেমনি ওই কাঁচা মাছটা ওইভাবে পড়েছিল। এবার ও বলছে আমার প্রশ্ন হলো কাঁচা মাছ যদি কেউ খায়ও, কোনো বিড়াল খাক বা যেই খাক, কোনো কাঁচা মাছ কেউ খায়, তাহলে ওইভাবে তো খেতে পারবে না, মাছটাকে তো খাবলে খুবলে কিছুভাবে খাবে। কিন্তু কোনো মাছ, কেউ কাঁচা মাছ, কোনো মানুষ সে হোক যেভাবে যেই হোক না কেন, ওইভাবে পরিষ্কার করে দুপাশ থেকে খেয়ে পুরো হাড় কাঁটাগুলো সরুভাবে রয়েছে, আর মুন্ডুটা, ওই কাঁচা মাছের মুন্ডুটা পরিষ্কার এরকমভাবে ওই মানে থালাটার মধ্যে রয়েছে, যেন কোনো মানুষ একদম খেয়ে পুরো ওইভাবে রেখে দিয়েছে মুন্ডুটাকে, এরকম রয়েছে। আর পুরো খাবার দাবার মানুষ যেমন খায় এরকম খেয়েছে। বলছে আমি দেখে ভাবলাম যে আমি এটা কি দেখছি, কোনো মানুষের দ্বারা এটা সম্ভব কখনোই নয়। মানে যে খাক না কেন এই কাঁচা মাছটা তো মানুষ খেতে পারে না, কুকুর বেড়াল যদি খায় সেটা হতে পারে, সেইরকম খাবে না। আর কোনো কেউ যদি এরকম খায় সেটা কিন্তু কোনো স্বাভাবিক মানুষের সম্ভব নয়। ও আমাকে বলছে, আমি তখন বিশ্বাস করলাম যে এখানে কিছু একটা ব্যাপার আছে। কারণ কালকে আমি যা দেখেছি রাত্রিবেলা পিছনটা ঘুরেই, যেন বলে না যে ভাত সরা দিতে গেলে বা কোনো জায়গায় পিছন ফিরে তাকাবে না, সেরকমই এটাও পিছন ফিরে তাকানো বারণ ছিল, তাও তাকিয়ে ও যা দেখেছিল মানে অ্যাট এ গ্লান্স যা দেখেছিল, আর তারপরে আজকে যা দেখলো দিনের আলো, সকালবেলার আলোতে, ও বলছে আমি কিছু মেলাতে পারছিলাম না। আমি হাঁপাতে হাঁপাতে বাড়ি চলে আসি দৌড়ে এসে, তখন আমি ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই বলছেন তোমায় কিচ্ছু বলতে হবে না, তুমি বসো, তুমি কি দেখেছো আমি বলছি তোমাকে। বলে উনি তখন বললেন তুমি কি এই দেখেছো? বলছে হ্যাঁ, আপনি কি করে জানলেন? বলছে আমি জানি, কারণ এই প্রতি বছর এই জিনিসটাই ঘটে। আর যার জন্যই আমি বলেছিলাম যিনি খেতে আসেন তাকে বিরক্ত করবে না, পিছন দিকে তাকাবে না, তিনি কোনো মানুষ নন, তিনি যেভাবেই আসেন তিনি এইখানে আসতে পারেন না। এই যে ভোগ যার উদ্দেশ্যে আমরা দিচ্ছি, সেই ভোগটা কিন্তু উনি ওখানে গ্রহণ করেন, তার এইখানে আসা, তিনি এখানে আছেন এই গাছে শুধুমাত্র আমরা পুজো করি বলে তাকে আমরা মানি, তার আত্মাটা আছে বলে মানি, কিন্তু আসল উনি এখানে নেই। ওনাকে আমরা প্রতি বছর আহ্বান করি এবং তার আহ্বানে তিনি এতটাই ভালো। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওই যে বেলগাছের যিনি আছেন তার জন্য কিন্তু এদের বাড়িতে দিন দিন মানে আয় বৃদ্ধি হয়েছে, ভীষণ ভালো হয়েছে, কোনো অবনতি তো হয়নি, উল্টে উন্নতি হয়েছে আর কি ওর মামা বাড়িতে। সেই কারণেই এরা এই পুজোটা করে আসে, তাকে আহ্বান করে, তাকে ওই সময় ওখানে গিয়ে ভোগটা দিয়ে আসে, তাকে বিঘ্ন ঘটানো বারণ আছে। স্বপ্নের সমস্ত ওর বলা আছে, ওই মেয়েটিকেই কিন্তু বলে দেয় যা যা বলার কথা, ওর ওই মামাতো বোনকে কিন্তু সব বলে। সেই মামাতো বোন যা যা বলে সেই মতন কিন্তু নিয়ম কারণ নিষ্ঠা পালন করে এই পুজোটা করা হয়, এবং সেটা কি বহু বছর করা হয়েছে। এবং এখনও বলে, আমি মামা বাড়িতে এখন ইদানিং যাচ্ছি না, অনেক বছর সময় হয় না, জানি না এটা হয় কি না, তবে হাওড়ার ওই যে জায়গাটার ঘটনা আমি বলছি, সেখানকার সব লোকরা কিন্তু জানে যে এই ঘটনাগুলো ঘটতে
হতো সেই সময়, এবং পুজোও হতো। এখন আর হয় কি না আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এটা ও যখন বললো 25 বছর বয়স, মোটামুটি আর 10 বছর আগের কথা বলছি, তখনও কিন্তু হয়েছে। ও বলছে বিশ্বাস করবেন না ম্যাডাম, এই ঘটনাটা আমার কিন্তু মানে আমার সত্যি কথা বলছি, আমার অবিশ্বাসের জায়গায় কিছুটা কিছুটা হলো নাড়া দিয়েছে। আমি কিন্তু এখন অবিশ্বাস করলেও, আজও আমি অবিশ্বাস হয়তো করছি, কিছু নেই, কিন্তু ওই কথাগুলো আমার মনে পড়লে আমি ভাবি তাহলে কি করে ঘটনাটা ঘটেছিল, তাই না? এটা তো অস্বাভাবিক কিছু হয়নি। তা ও যখন আমার এই ঘটনাটাগুলো বলছিল, সেই সময় আমরা ওই শীতের রাত্রে, ওই রাত্রি 8টার সময় ওইভাবে যাচ্ছিলাম, আর আমাদের ভীষণ মনে হচ্ছিল যে মানে ন্যাচারালি রাত্রিবেলা যখন যারা পাহাড়ে যান তো সবাই জানেন, যখন রাস্তায় ওইভাবে গাড়িগুলো ঘোরে না, তখন সত্যি বলছি ভীষণ টেনশন হয় যে কি জানি কি হয়। কারণ আমাদের সামনে একটা গাড়িকে আমি ভীষণভাবে অ্যাক্সিডেন্ট হতে দেখেছি এবার আমরা গিয়ে। প্রচুর, আমি পাহাড়ে প্রচুরই ঘুরি, কিন্তু এই বছর আমি জাস্ট দেখলাম এমন একটা গাড়ি দৌড়ে পড়ে আছে না, মানে খুব বাজে লেগেছিল। সেটা আমরা খুব ভাবছিলাম আর রাত্রিবেলা। তখন কি হয়েছিল, এই যে ঘটনাগুলো বলাতে কিন্তু আমাদের জার্নিটাও খুব মানে কুইক হয়ে গেল। প্রায় ঘন্টা দেড়েকের জার্নি, জানি না কি কুইক। আমরা হোটেলে এসে পড়লাম, আমি বললাম বা এসে গেছি আমরা, ড্রাইভার বলছে হ্যাঁ আগিয়া। তখন ও বলছে দেখলেন আপনাদের কি চটপট নিয়েও এলাম আমার এই ঘটনাগুলো বলে। তা যাই হোক, আমার মানে ঘটনাটাও শোনা হলো। তখন আমাকে আবার সবাই বলা শুরু করলো, ম্যাডাম দেখেছেন আপনি যেহেতু মানে ও কিন্তু জানতেও না যে আমি লাইভ করি, ওর মিসেস জানে কিন্তু ও জানতো না কোনদিন, তাই আপনি লাইভ করেন? বলছে হ্যাঁ। জানো তো ম্যাডাম তো করেন, এরকম কি সুবিধা হলে ম্যাডামে আপনি তাহলে এই ঘটনাগুলো বলতে পারবেন। দেখুন অবশ্যই বলবো, ওই কারণে পুরনো ঘটনা আমি বললাম না, আমি নতুন ঘটনাটা আগে বললাম, ওর জীবনের কারেন্ট জানা আমার ঘটনাটা। এটা কেমন লাগলো আপনারা বলবেন। আমার তো সত্যি বলছি খুব অবাক লেগেছে ঘটনাটা, মানে শুনে যে এরকম ধরনের পুজো হতে পারে আমি জানতাম না। যাই হোক, এটা আমার মানে থার্ড ঘটনা হলো এটা। আচ্ছা, ওর বলা আর যে ঘটনাগুলো আছে সেগুলো আমি আজকে বলবো না, এগুলো আবার নেক্সট ডে বলবো। এরপরে আমি আর একটা ঘটনা বলে দিই, এখনো 15 মিনিট মতো সময় আছে, ছোট্ট একটা ঘটনা বলে দেবো। সেটা যে বলেছে সে এখন আছে কিনা আমি জানি না। আচ্ছা, ইতালিদি বলছেন বাহ দারুণ লাগলো, থ্যাংক ইউ ইতালিদি, আপনিও দেখছেন। সুতপা কুন্ডু বলছেন অনেকদিন পর আবার আপনার লাইভ দেখছি। হ্যাঁ, আমি লাস্ট মান্থে একদম ফার্স্টে এসেছিলাম এপ্রিলে, কিন্তু মাঝখানে আমি বাইরে গেছিলাম বলে আমার লাইভের ডেটে আমি আসতে পারিনি, তাই জন্য স্যারকে বলে আমি আর স্কিপ করেছিলাম। তা যাই হোক, আজকে আমি আবার এলাম, আবার আমি যখনই সময় পাবো নিশ্চয়ই তো আসবই। আচ্ছা, যেটা বলছিলাম, আমি আপনারা কেমন লাগলো জানিয়ে দেবেন, লিখুন আপনাদের কথা, আমি পরে আমি সব দেখে নেব। ইতালিদি বলছেন তো সুন্দর লেগেছে। হ্যাঁ ইতালিদি, ব্যাপারটা কি বলুন তো, আমার না যে ঘটনাগুলো ভালো লাগে, যারা আমাকে জানায় বা পাঠায়, আমার না ভালো লাগলে আমি সঙ্গে সঙ্গে সবার সঙ্গে শেয়ার করি যে একটা অদ্ভুত ধরনের ঘটনা লাগলো, এটা আমার মানে একদম আমার ভীষণ পরিচিত লোকের ঘটনা। হ্যাঁ, অন্য কেউ পাঠিয়েছে বা অজানা লোকের নয়, এটা আমার পরিচিত লোকের ঘটনা। লাস্ট মান্থে আপনি তো জানেনই আমি যে বাইরে গেছিলাম, তখন আমি গিয়ে শুনেছিলাম, আমার এই সিচুয়েশনে শুনেছিলাম পাহাড়ের মধ্যে, মানে ভয়ের রাত্রিবেলার মধ্যে শুনেছিলাম এই ঘটনাগুলো। আচ্ছা, এবার থার্ড ঘটনাটা আমি এই ফোর্থে আসছি, সরি। আচ্ছা, এটা বলবো, শ্রীময়ী আমাকে জানিয়েছে। শ্রীময়ী তুমি কি আজকে আছো এখানে? আচ্ছা, জানি না শ্রীময়ী আছে কি না। ও আমাকে জানিয়েছে ঘটনাটা কিছুদিন আগেই, আমি বলতে পারিনি। এই ঘটনাটা দক্ষিণেশ্বরে কাছাকাছি একজনের ঘটনাটা মানে ঘটনাটা আমার কিন্তু খুবই অদ্ভুত লাগলো। মানে শ্রীময়ী একজন খুব পরিচিত, ও তাকে মাসি বলে, তার জীবনের একটা ঘটনা রিসেন্ট ঘটেছে। আমি ঘটনাটা বলছি। ঘটনাটা যেটা ঘটেছে, সুমি রয় কোথায় গিয়েছিলে দিদি? আমি লাস্ট এতে গিয়েছিলাম একটু সিকিম, মানে ওয়েস্ট সিকিম গেছিলাম আর কি, সেখানকার ঘটনা। হ্যাঁ এটা, আচ্ছা না সে ঘটনাটা সেখানকার না, সরি, মানে সেখান থেকে আমি জেনেছি, মানে যে আমার সঙ্গে আমার অফিস কলিগরা যারা গেছিল তার কাছে, তার জীবনের ঘটনা আর কি বললাম। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে শ্রীময়ী যে ঘটনাটা আমাকে বলেছে, শ্রীময়ীর এই পরিচিত যার কথা বলছি, নাম বলছি না, এই মাসি ইনি থাকেন হচ্ছে দক্ষিণেশ্বরের ওই অঞ্চলে। এবারে দক্ষিণেশ্বরের যেখানে উনি বাড়িটা, তার পাশে না গঙ্গা আছে, গঙ্গার কাছাকাছি থাকেন আর কি। এবারে এই মাসির তো বিয়ে হয়েছে অনেকদিন হয়ে গেছে, মানে মাসির বিয়ে হয়েছে প্রায় ধরো 35 বছর তো বিয়ে হয়ে গেছে। যখন ওনার বিয়ে হয়েছিল, বিয়ে হয়ে আসার পরে মাসি বলছেন আমি দেখতে, মানে যখনই আমি থাকতাম এই বাড়িতে, নতুন বিয়ে হয়ে আসার পরে আমি দেখতাম এই বাড়িতে আমি একা যখন থাকি তখন আমার আশেপাশে কেউ একটা
উপস্থিতি আছে আমি বুঝতে পারি, ঠিক আছে? কিরকম উপস্থিতি? বলছে আমি তো বসে আছি বারান্দায়, একটা কিছু করছি, বা চুল আঁচড়াবো নিয়ে বসে আছি, বা একটা রেডিও শুনবো নিয়ে বসে আছি। হঠাৎ দেখছি পায়ের আমার পাশে কোনো একদিকে বাঁ দিকে বলছে দেখছি পা দিয়ে কি একটা পা দেখতে পাচ্ছি আমি, পায়ে পুরো পরিষ্কার দাঁড়িয়ে আছে। আমি এরম করে ওপর দিকে তাকাচ্ছি, দেখছি কেউ তো নেই। বলছে আমি না বুঝতে পারি শুয়ে আছি ঘরে একা, হয়তো কেউ ধুম করে দরজাটা না হঠাৎ করে খুলে গেল, খুলে গিয়ে মনে হচ্ছে যেন কেউ ঘরে ঢুকলো। বলছে কিন্তু কেউ নেই। বলছে এটা না উনি ওনার হাজবেন্ডকে অনেকবার বলেছেন। হাজবেন্ড বলছেন তোর তুমি ভুলভাল দেখো, তুমি সব পাগলের মতো কথা বলো, কিছু না। কিন্তু যেটা ঘটনা ও আমাকে বলছিল যে এই ঘটনাটা কিন্তু ওনার হাজবেন্ডও জানেন। জানেন বলতে ওরা এই যে বাড়িটা কিনেছিল না, এটা হচ্ছে একটা পুরনো বাড়ি, পুরনো একটা সেকেন্ড হ্যান্ড একটা বাড়ি কিনেছিল। ওর বিয়ের আগেই বাড়িটা কেনা হয়েছিল, এবং যখন বাড়িটা কেনা হয়েছিল কেনার পরে কিন্তু ওর যখন বিয়ে হয়নি, ওর এই মাসের বিয়ে হয়ে আসেনি, তখন থেকে কিন্তু এই বাড়ির লোকেরা একটা কোনো মানুষের এই যে ডিস্টারবেন্সটা ঠিক বলবো না আমি, ইনি কিন্তু কোনো মানে উৎপাত করতো না, কিন্তু ওনার উপস্থিতিটা কিন্তু বুঝিয়ে দিত। কিন্তু এর ফলে কি হতো, একটা যেন মানে ওদের একটা সমস্যা, তো একটা ন্যাচারালি আমি যদি বুঝি আমার আশেপাশে কখনো কেউ ঘুরছে একটা সমস্যা, তাতে আমার একটা অসুবিধা হবেই না, সে ভালোই করুক আর খারাপই করুক, আমি থাকতে পারবো না। এরপরে কি হয়েছিল, ওরা একজনকে এনে, একজন এই মানে ব্যাপারটা বোঝেন, তাকে ডেকে এনে বাড়িটাকে না পুরো বলে বন্ধন করায়, সেই বন্ধনটা না করিয়ে দিয়েছিল। এই বন্ধনটা করানোর ফলে আস্তে আস্তে কি হয়েছিল, ওই উৎপাতটা কিন্তু মানে ওই একটা অশরীরী কোনো একটা উপস্থিতি ওরা কিন্তু একটু কম ফিল করতো, ঠিক আছে? বাড়ির লোকরা কম ফিল করতো। তারপরে যখন এই মহিলার বিয়ে হয়ে আসে, আসার পর কিছুদিন বাদে উনি কিন্তু আবার এই ফিল, ওর মাসি মানে শ্রীময়ীর মাসি এটা ফিল করতে শুরু করে। এই যে ফিল করতে শুরু করে, এই একটা উপস্থিতিটা, এই মানে একটা ভদ্রলোক, কারণ টাগুলো উনি মনে হয় কোনো ভদ্রলোক উনি মনে করতেন। তখন উনি আবার ঠাকুরমশাইদের মানে ওর বাড়ির লোককে বলেছিল, তখন তারা বিশ্বাস করে। সে কিন্তু ওর হাজব্যান্ড জানতো যে হ্যাঁ তাহলে কি আবার হচ্ছে, আবার এরকম হচ্ছে। তখন উনি বলতে থাক না, ছেড়ে দাও না, তোমার তো ক্ষতি করছে না। তখন ও বাড়িতে গিয়ে ওর বাপের বাড়িতে বলেছিল মাকে, মা জানো এরম একটা হয়। ওর মা তখন মানে দক্ষিণেশ্বরে তো শ্বশুরবাড়ি, বাপের বাড়িতে ওর মা তখন সেখানে সম্ভবত সিঙ্গুর বা কোথাও একটা হবে বাপের বাড়ি, সেখানে গিয়ে কোনো একজনের কাছে নিয়ে গেছিলেন যে এরকম একটা সমস্যা হচ্ছে আমার মেয়ে, কি বলুন তো দেখবেন ব্যাপারটা। সেই ভদ্রলোক একদিন এদের বাড়িতে এসেছিল, সেই যার সিঙ্গুরের ভদ্রলোক এসে দেখেছে, দেখে টেকে সব করে বলেছে যে এই বাড়িতে যে আছে বা যিনি আছেন সে কিন্তু কোনো খারাপ না, আত্মাটা ভালো আত্মা। এই আত্মা তোমার সঙ্গে থাকো, তুমি কোনো মানে তোমার কোনো ডিস্টার্ব করবে না, এবং কিন্তু থাকার ফলে তোমাদের বাড়ি কিন্তু ভালো হবে, বই কোনো ক্ষতি হবে না। বুঝতেই পারছি তোমার একটা অসুবিধা হচ্ছে, কারণ কোনো সুস্থ মানুষ তো এরকম একটা আত্মা আছে জেনে, আশেপাশে কিছু একটা ঘুরছে আছে জেনে, অস্তিত্ব জেনে মানুষ থাকতে পারে না, কিন্তু তুমি মাথা থেকে ছেড়ে ফেলে দাও, ভাবো কেউ নেই তোমার, আমি তোমাকে বলছি। আর তোমার বাড়িতে বন্ধন করা আছে, তুমি কেউ চিন্তা করো না, এই বন্ধন যতদিন থাকবে ততদিন তোমার এখানে কোনো ভয় নেই, তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? ওকে যখন এটা বলে দেয় ওর মানে বাপের বাড়ির অঞ্চলেই ভদ্রলোক, তখন ওর মাও বুঝিয়ে দেয়। তখন কোনোভাবে আমাকে শ্রীময়ী বলছিল, উনি বলেছেন যে ওর ওই মাসি সম্পর্কে তিনি বলেছেন যে আমি না ব্যাপারটা আস্তে আস্তে মানিয়ে নিয়েছিলাম। তারপরে আজকে প্রায় দীর্ঘ 30 বছর, ওনার 25-30 বছর ওনার বিয়ে হয়ে গেছে। আস্তে আস্তে কি হয়েছিল, 10-12 বছর মানে বিবাহিত জীবনের পর একটা সময় কি হলো, উনি না ব্যাপারটা অ্যাজ ইউজুয়াল হয়ে গেল যে হ্যাঁ সন্ধে হলে কোনো এক সময় একটা উনি একা থাকলেই আশেপাশে কারোর একটা অস্তিত্ব উনি বুঝতে পারতেন।
তখন এরা বলছে, সিমি বলছে আমি তো না শুনে অবাক হয়ে গেছি, কোথাও একটা গেছিলো ওইগুলো শুনেছে সেখান থেকে, বলে আমি অবাক হয়ে গেছি। আমি বললাম কোনো একটা কারোর রিলেটিভে পরিচিত উনি হন, ও সম্পর্কে মাসি বলে আর কি। ওরা তাকে বললাম যে আচ্ছা তুমি কি করে থাকো, তুমি এটা এটা মানে ও বলে, আমি বললাম তুমি ভূতের সঙ্গে থাকো? না রে, আমারটা মনে হয়েছে এখন যেন, আর উনি একটা আমাদের অঙ্গ একটা বাড়ির, ঠিক আছে বলে না মানিয়ে নিয়েছে। এই হওয়ার পর কি হয়েছে, কিছুদিন এই কিছু বেশ 15-20 বছর চলার পরে প্রায় এই এখন বলছে হয়ে গেছে প্রায় এই বছরে বোধহয় 25 বছর হয়ে গেল, মানে গত বছরে 24 বছর কমপ্লিট হয়ে গেছে 2023 সালে। ওনার বিয়ে হয়ে শুধু না, মানে ওই বাড়িটার যে বন্ধন দেওয়া হয়েছিল সেই থেকে প্রায় 24 বছর কমপ্লিট হয়ে গেছে। এখন বোধহয় 25 ইয়া 26 চলছে। এবার কি হয়েছে, ওই যিনি করে গেছিলেন তিনি কিন্তু বলেছিলেন মোটামুটি 20-22 বছর পরে কিন্তু আবার ওই রকম একটা বাড়িটাকে বন্ধন করতে হবে, এবং এইটা করতে নাকি ও আমায় বলছিল বেশ খরচা হয়, মানে খরচ হয়। এবং অনেকে আমরা ভাবি হয়তো না 2 নম্বরই তো বুঝলো কি এই সমস্ত সব ভাওতাবাজি করে পয়সা খরচা করা ধান্দা, এসব আমরা বলি যেটা। কিন্তু উনি বলছেন যেহেতু আগে 20 বছর আগে বা 22 বছর আগে যেটা করে গেছিলেন, তারপর থেকে কিন্তু এই বাড়ির দিন দিন আয় পয় ভালো হয়েছিল, আয় বৃদ্ধি হয়েছিল, সব কিছু ভালো ছিল। ভদ্রলোক চাকরি ভালো করতেন, মানে কি বলবো সব কিছু, মানে বাড়িতে মেয়েরা বড়, ছেলেমেয়েরা বড়, পড়াশোনা করছিল, বড় হয়েছে, কোনো অভাব অনটন বাড়িতে ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু বছর 2 হলো ওই বাড়িতে একটা করে সমস্যা তৈরি হলো। এই যে মাসি মেশো অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে উঠতে পারলো না, আস্তে আস্তে বেড রিডেন হয়ে গেল, শয্যাশায়ী হয়ে গেল, সব কাজ করতে পারলো না ন্যাচারালি। তারপরে কি হলো, মেয়েগুলো সেরকম এখনো বড় হয়নি বলে কি হলো, তারা চাকরি বাকরি করছে না, আস্তে আস্তে না মানে সংসারে একটা দারিদ্রতা দেখা দিয়েছে ওদের, এখন যেটা চলছে দারিদ্রতা দেখা দিয়েছে। তারপরে কি হচ্ছে, এতদিন তো উনি এই বিগত প্রায় 20-25 বছর ধরে যে চলে আসছে ওনাদের ওই বাড়িতে, ওনার বিয়ের আগের থেকে বা ওনার বিয়ের পর পর্যন্ত চলে আসছে, যে ওইভাবে ওই একটা অস্তিত্বকে উনি মানে নিয়ে চলছিলেন, বুঝতে পারতেন যে সেটা একটা গুড সোল ওনার বাড়িতে আছে ভালো। হঠাৎ কিছু দিন ধরে, মানে বছর 1.5 ধরে উনি বলছে আমি আরেকটা অস্তিত্ব পাচ্ছি, যখন তখন আরেকটা নাকি, মানে কোথাও যাচ্ছেন তার আশেপাশে আরেকটা অস্তিত্ব, এবং এই মানে একটা কেউ দাঁড়িয়ে আছে, কেউ তার পাটা রয়েছে, উনি শুয়েছেন, ওনার মাথার কাছে কেউ একটা এসে দাঁড়িয়েছে, মানে এইটাতে কিন্তু উনি খুব ভীত হচ্ছেন, ভয় পাচ্ছেন। ওই যেটা আগে ছিল তাতে কিন্তু উনি ভয় পাচ্ছিলেন না, এটা যেন কিনা একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছিল। উনি কিন্তু মুখও দেখেননি, জানেনও না কিন্তু যে ওটা কে বা এটা কে, কিন্তু উনি বলছেন এখন মনে হচ্ছে যিনি ভালো ছিলেন তিনি কিন্তু আর আসছেন না, তাকে দেখে যাকে আমি ভয় পেতাম না সে কিন্তু নয়, এখন যিনি আসছেন তাকে আমি খুব ভয় পাই। তিনি এলে একটা ঘরের মধ্যে অদ্ভুত একটা গন্ধ লাগছে, বাজে একটা পরিবেশ তৈরি হচ্ছে, এটা কিন্তু উনি বছর 1.5-2 ধরে বুঝতে পারছেন। এবার কি হয়েছে, এবং উনি ভয় পাচ্ছেন রীতিমতন, এই যে যার এই যে অস্তিত্ব, উনি খুব ভয় পাচ্ছেন, খেতে পারছেন না, উনি নিজে, ওর মাসি নিজে অসুস্থ হয়ে পড়ছে, আর মেশো তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তখন উনি আবার ওই ঠাকুরমশাইকে ডাকেন, যার কাছে ও গেছিল আগে, মানে ওর গ্রামে। তিনি এবং ওদের যে দক্ষিণেশ্বরে আরেকজন, তিনি সবাই একই কথা বলেন, তোমার বাড়ির যে বন্ধন ছিল সেই বন্ধন নষ্ট হয়ে গেছে, ইমিডিয়েট তোমাকে আবার ওই বন্ধনটা করাতে হবে। এই বাড়িতে, তোমার বাড়িতে আরেকটা খারাপ কোনো সোল এসে গেছে এবার, যার জন্য তোমার এই ভালো সোল কিন্তু চলে গেছে, তোমার কিন্তু ক্ষতি, দেখো তোমার ভালো হচ্ছে না, এখন ইমিডিয়েট করে নাও, নাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। ওরা সবাই বলছে, কিন্তু ওদের এখন যে পারিবারিক অবস্থা, মানে আর্থিক অবস্থা পারছিল না, বিগত 1-2 বছর ধরে উনি পারছিলেন না ওর মাসে যে ওই জিনিসটা করাতে, এইভাবে নিয়ে থাকতে হচ্ছিল। আলটিমেটলি শুনলাম, গত দিন 10 আগে শুনলাম যে মেশো মারা গেছেন। এই বোধহয় এখনও বোধহয় 15 দিন হয়েছে বা 20 দিন হয়েছে কিনা জানি, হয়নি, হয়তো হয়নি বা হবে। ওই ওনার মাসির মানে মেশো মারা গেছেন, যিনি আর কি এত অসুস্থ হয়ে পড়েছিলেন, মারা গেছেন। এইবার যেটা কথা হলো, যাকে মানে যে ঠাকুরমশাইরা কাজকর্ম করে বা যারা এসছিলেন তারা বললেন, তোমাকে তো আমি বলেই গেছিলাম যে তুমি কিন্তু ইমিডিয়েট
মানে কিছু একটা করো এইরকম ভাবে, নালে কিন্তু এটা তোমার ক্ষতি হবে, দিন দিন তোমার ক্ষতি হবে, আরও তোমার ক্ষতি হবে, আরও ক্ষতি হবে। এখানে তোমার স্বামী চলে গেছে, আরও ক্ষতি হবে, কিন্তু তুমি ধার দেনা করে যেভাবে এই কাজটা করে নাও। তখন উনি বললেন, ওনাকে নাকি ঠাকুরমশাই ওনারা যারা করতেন তারা বলে গেছেন, এই যে এখন যে সোলটা এসছে, ওনারা যেভাবে জানতে পেরেছেন যে ওনাকে ক্ষতি করবার জন্য এসছে। কিরম ক্ষতি করবার জন্য এসছে? কারণ তার একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই মাসি যখন মেসো মারা যায়নি তার কিছুদিন আগে পর্যন্ত, যখন খুব অসুস্থ, মানে এই যে বললাম 1 বছর ধরে চলছে ব্যাপারটা, বেশ কয়েক মাস আগে থেকে ও একটা স্বপ্ন দেখছে, শুলেই মেসো আছে পাশে, তাও স্বপ্ন দেখছে মেসোকে কেউ মেরে ফেলছে। ও স্বপ্ন দেখছে মেসোর গলা টিপছে, আর কেউ ওকে বলছে ওকে আমি বাঁচতে দেবো না, ওকে আমি বাঁচতে দেবো না, কোনো একজন কথা বলছে। আর তখনই ও মানে ঘুমের ঘরে হোক বা জেগে হোক তাকিয়ে অনুভব করছে পাশে কেউ একটা আছে। যেটা কোনো দিন এত বছর একটা আত্মা নিয়ে থেকেও কিন্তু এটা অনুভব করেনি ওর ওই মাসি। যাই হোক, এর পরবর্তীকালে যখন এই মৃত্যুটা ওনার মেসো মারা যান এই কদিন আগে, 20 দিন 22 দিন আগে, তখন জানতে পারে যে এই ঘটনাগুলো যখন বলে তখন জানতে পারে যে নিশ্চয়ই এমন কেউ একটা এখন এসেছে এইখানে যে নাকি ওই ভালো আত্মা থাকতে পারছে না এনার জন্য, এবং সে যে কোনো কারণেই হোক ওর মাসির ওপর প্রতিহিংসা নেওয়ার জন্য ওর মেসোকে বাঁচতে দেবে না, দেয়নিও। দিল তো নাই বা দেবে নাই, এবং দেয়নিও। কারণ বিগত কিছুদিন ধরে ও সেম স্বপ্নটা দেখে যাচ্ছে, ঘুমোতে পারছে না, খেতে পারছে না। বললাম না আমি একটু আগেই যে ও নিজে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক নিজে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছিল। তারপর তো আলটিমেট যেটা হলো, রেজাল্টটা হলো মেসো মারা গেলেন, এবং ওর মানে নিজের শরীর খারাপ হয়ে গেছে, মেসো মারা গেছে, আর্থিক অনটন চলছে, মানে যাচ্ছে তাই বাড়ির পরিস্থিতি। তারপরে আমি শ্রীময়ীকে বললাম তাহলে এখন ওনার কি অবস্থা, এখন কি করবেন? বলছে এখন ওরা ঠিক করেছে যে আগে শ্রাদ্ধ শান্তিগুলো মিটে গেলে যেভাবেই হোক, ওনার আত্মীয় স্বজনরা সবাই বলেছে তারা মিলে সাহায্য করে ওই বাড়িটার বন্ধন দেবে। যতক্ষণ না বলছে ওই বাড়িটাকে আবার বন্ধন দেওয়া যাবে, যতক্ষণ না ওনারা সবাই দুজন যারা মানে একজন দক্ষিণেশ্বরে একজন সিঙ্গুরে, দুজন যারা এই সমস্ত করেন তান্ত্রিক বা এই ধরনের সব কাজকর্ম করেন, তারা বলেছেন যে আত্মাটা এখন আছে ইমিডিয়েট সেইটাকে তার কিছু প্রতিকার করে তাকে বার করে দিতে হবে। দিলে ওই গুড সোল যেটা এত বছর ওদের বাড়িতে ভালো করেছে, তিনি তার আবার এখানে প্রতিষ্ঠা হবে, সে আবার আসতে পারবে, তাহলেই ওর বাড়ির আবার সুখ শান্তি ফিরে আসবে। এবার জানি না কবে সুখ শান্তি ফিরে আসবে, কবে আবার তার সে আগের দিন তিনি ফিরে পাবেন। তবে এখন যে তার একটা খুব বাজে সময় চলছে এবং সেই আত্মা রয়েছে, এটা আমি কিন্তু খবর পেয়েছি। ওই মেসোদার জন্য মারাও গেছে, এবং মেসোকে ওই মাসিটা বলছে যে উনি একদম স্থির, উনি জানেন একদম শিওর যে এই মেসোর মৃত্যুর জন্য ওই আত্মাটাই দায়ী, যে নাকি হয়তো প্রতিহিংসা নিচ্ছে, ওর মাসির ওপরই হোক বা মেসোর ওপরই হোক, কোনো কারণে প্রতিহিংসা নিয়ে ওদেরকে ক্ষতি করছে। এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন, মানে সবাই ওনাকে বুঝিয়েছে আর কি। যাই হোক, তাহলে একদম মানে এখনকার আমি যেগুলো পুরনো ঘটনা অনেকে বলেন এই 50 বছর আগে 25 বছর আগে এত ঘটনা বলেন, আমি সবাই বা আমার কাছে পাঠান আপনাদেরকে বলি, অনেকেই বলেন এটা কত বছর পুরনো ঘটনা, কিন্তু এখন যে ঘটনাটা বললাম এটা তো একদম পুরনো ঘটনা নয়, একদম নতুন ঘটনা, একদম মানে কারেন্ট ঘটনা। আমি বললাম তার স্বামী মারা গেছেন, তার 20-22 দিন হলেও আছে, তার তিনি এত বছর ধরে এই নিয়েই চলছেন, কিন্তু সেটা ভালো গুড সোল নিয়ে চলছেন। এখন এই ব্যাড সোলের জন্য ওনার এখন এই পরিস্থিতি চলে এসছে। জানি না তিনি কবে এখান থেকে উদ্ধার পাবেন, হয়তো আমি জানতে পারবো, কারণ যেহেতু শ্রীময়ী জানলে ও আমাকে জানাই বলেছে, জানতে পারবো। কিন্তু ঘটনাগুলো আজকে একটা এক এক রকমের লাগলো, একটা অদ্ভুত টাইপের লাগলো, সেই কারণে আমি আপনাদের আজকে বললাম। 11টাও প্রায় বাজে। আচ্ছা, এবার আপনারা বলবেন আমাকে কেমন লাগলো আজকের ঘটনা। ঝুমা দাস ওয়াচিং, থ্যাংক ইউ, তুমি দেখছো বৌদি। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে আপনাদের কাছে আমি জানতে চাইছি, মৌসুমী ভট্টাচার্য চৌধুরী দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ, দেখছেন। আচ্ছা, আপনারা সবাই দেখলেই তো আমার ভালো লাগে, আপনাদের ভালো লাগলে আরও আমার ভালো লাগে, এবং এসভিজিও আশা করি সবাই চান যে আপনারা যত দেখবেন তত ভালো লাগবে আমাদের সকলে যারা আমরা বলি। আচ্ছা, আজকে এইটাই আমার লাস্ট, এরপরে আমি আগামী দিনে যেটা বললাম যে আমি ওই যে আমাকে আগের ঘটনাগুলো বলেছে তার ঘটনা বলবো, তাছাড়াও আরেকটা ঘটনা এমন বলবো যে আমার
কলকাতা শহরে খুব কাছে, মানে আমার কাছাকাছি একটা ঘটনা, যে আমার সঙ্গে ওখানে গেছিল লাস্ট মান্থে বেড়াতে, সে আমাকে একটা ঘটনা বলছে, মানে অদ্ভুত ঘটনা, তার জীবনের ঘটনা। সে একটা বাচ্চা ছেলে, কিন্তু বেশি বড় না। সন্দীপ, তুমিও তাকে চেনো, আমি এখন নামটা বলছি না। তুমি তাকে খুব ভালো চেনো। একটা বাচ্চা ছেলে, সে আর খুব বেশি বয়স না, তার হয়তো 25 বছর বয়স, তার এখন 22-24 বছর বয়স। তার ঘটনা আমি বলবো। সম্পাদি বলছেন খুব ভালো লাগলো গো। হ্যাঁ দিদি, আজকের ঘটনাগুলো একদম টাটকা টাটকা ঘটনা বললাম, এবং কারোর মানে যারা আমাকে বলেন অবশ্যই সেগুলো ভালো, সত্যি যারা আমাকে দেন এই গ্রুপে তাদেরকেও, তাদের ঘটনাগুলোকে যথেষ্টই আমি মান্যতা দিয়েই বলছি যে এই ঘটনাগুলো যারা আমাকে কারেন্ট বললো সামনাসামনি, তো আর একদম টাটকা ঘটনা, সেই জন্য আমি বললাম। শ্রীময়ী, তুমিও তো নিশ্চয়ই আছো। শ্রীময়ী, তুমি দেখো কেমন বলবে আমি ঠিকঠাক ঘটনাটা বললাম কিনা। আচ্ছা, যাই হোক, আজকে তাহলে এখানেই শেষ করছি। আগামী দিনে আমি আবার বলবো। আজকে যেটা বললাম, আপনারা আমাকে যেমন ঘটনা পাঠাচ্ছেন পাঠাবেন, অবশ্যই আমি আপনাদের ঘটনাগুলো সময় সুযোগ মতো বলে দেব, ঠিক আছে? আপনাদের ভালো লাগলেই আমারও ভালো লাগে। আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন। তবে একটা কথা আমি আবার বলছি, মৌসুমী ভট্টাচার্য চৌধুরী বলছে খুব ভালো আছে, থ্যাংক ইউ। আমি একটা কথা আবার বলছি যে আমরা যে ঘটনাগুলো বলি, বা আমি অন্তত যে ঘটনাগুলো আপনাদের বলি, যেগুলো শুনেছি জানি বলি, এটা কিন্তু জানি না, কেউ বলবেন সত্যি, কেউ বলবেন মিথ্যে, বিশ্বাস অবিশ্বাস সবটাই কিন্তু আমি সবসময় বলি আপনাদের, এটা নিজেদের কাছে। এটা কিন্তু কখনোই আমরা বলি না, বা আমিও বলি না কখনো যে আপনাকে বিশ্বাস করতেই হবে কথাগুলো। তবে শুনেছি, এটা ততটা বললাম। এবং আমার মনে হয় যারা বলে সবটাই কি মিথ্যে, বা তাদের মধ্যেও যা বলেছে তার মধ্যে তো নিশ্চয়ই কিছু ঘটেছে, মানে কিছু ঘটনা আজও হয়তো ঘটে, না হলে এগুলো এরা জানলো কি করে, দেখলো কি করে, তাই না? যেগুলো ঘটনা তাদের তো আজও তারা বেঁচে আছে, তাদের ঘটনা চলছে এখনো ঘটনাগুলো। এই যেটা ঘটনাটা আমি লাস্ট বললাম, এখনো তাদের এই প্যাথেটিক মানে জীবনটা এখন তার চলছে এখনো। জানি না কবে তার এটা সেই মুক্তি পাবে এখান থেকে। যাই হোক, আমি তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আমি আবার আসবো, আবার আমার কাছে যেরকম ঘটনাগুলো থাকবে আমি আপনাদের বলার চেষ্টা করব। আসলে এইটুকুই। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।